এখন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে স্যার। জি, তাহলে আমাদের ক্লাসের সাবজেক্ট হচ্ছে ক্লাসিক্যাল হোমিওপ্যাথিতে রোগীর চিকিৎসার ধাপ সমূহ। অর্থাৎ ক্লাসিক্যাল হোমিওপ্যাথি কি আগে আমাদের এটা জানতে হবে, তারপরে আমরা এই ধাপ সমূহ বিষয়ে বুঝতে পারবো, তার আগে বুঝতে পারবো না। কারণ বর্তমানে যে হোমিওপ্যাথিটা প্রচলিত আপনারা দেখতেছেন, অধিকাংশ ক্ষেত্রেই ক্লাসিক্যাল প্র্যাকটিসটা হয় না। এই জন্য আমাদের প্রথমেই জানতে হবে যে ক্লাসিক্যাল হোমিওপ্যাথিটা কাকে বলে বা ক্লাসিক্যাল হোমিওপ্যাথিটা কি। আপনাদের মধ্যে কেউ কি বলতে পারবেন ক্লাসিক্যাল হোমিওপ্যাথি বলতে কি বোঝায়? স্যার যে একজন আগে হ্যান্ড রাইজ করে ক্লাস কথা বলবেন। হ্যাঁ, জি, আব্দুর রহিম, আপনি বলেন। স্যার ডক্টর হ্যানিম্যান স্যার যেভাবে নির্দেশ দিয়ে গেছেন, হ্যাঁ ওই হোমিওপ্যাথিটাকে স্যার ক্লাসিক্যাল হোমিওপ্যাথি বলে। যেমন এই যে একক মেডিসিন, হ্যাঁ, সেমি মনো মিনি, এই এই জিনিসগুলি যারা মানে, হ্যাঁ, তারাই স্যার, তাদেরকেই ক্লাসিক্যাল চিকিৎসক বলা হয় স্যার। হ্যানিম্যান মেথডে স্যার আমরা যে হ্যানিম্যান যে মেথড, এর বাইরে বাইরে আমরা যাব না স্যার, এইটাই স্যার ক্লাসিক্যাল হোমিওপ্যাথি। ক্লাসিক্যাল হোমিওপ্যাথিটা অ্যাকচুয়ালি কি? ক্লাসিক্যাল হোমিওপ্যাথিটা হচ্ছে মূলত যেটাকে বলা হয় ধ্রুপদী, বা যেটা চিরাচরিত একটা বিষয়, যেটা একদম শুরু থেকেই চলে আসতেছে। যিনি বললেন উনি সঠিকই বলছেন যে হ্যানিম্যান যে হোমিওপ্যাথিটাকে রেখে গেছেন সেটাই ক্লাসিক্যাল হোমিওপ্যাথি। এখন এখানে একটু বোঝার বিষয় আছে যে ক্লাসিক্যাল হোমিওপ্যাথিটা মধ্যে কি কোনো পরিবর্তন করা সম্ভব কিনা। অ্যাকচুয়ালি হোমিওপ্যাথির যে মূল নীতি, সেই মূল নীতির মধ্যে কোনো পরিবর্তন করা সম্ভব নয়। আপনাদের কারোর মাইক্রোফোন খোলা আছে বোধহয়। মোহাম্মদ সুলাইমান হোসেন, আপনার মাইক্রোফোনটা বন্ধ করেন। সুলাইমান হোসেন, আপনার মাইক্রোফোনটা বন্ধ করেন। তাহলে ক্লাসিক্যাল হোমিওপ্যাথিটা আমরা কি দেখতে পাচ্ছি, যে একদম মৌলিক ধারার যে হোমিওপ্যাথি, সেই হোমিওপ্যাথিটাই হচ্ছে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি। ক্লাসিক্যাল হোমিওপ্যাথি হচ্ছে যে মূল হোমিওপ্যাথির যে মূল নীতি, সেই মূল নীতিগুলো নিষ্ঠার সাথে অনুসরণ করাটাই হচ্ছে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি। কিন্তু এই ক্লাসিক্যাল হোমিওপ্যাথির মূল নীতির মধ্যে কোনো পরিবর্তন কি আদৌ সম্ভব? মূল নীতি যেগুলা একদম মূল নীতি বলতে কি বোঝায়? যেরকম মধ্যাকর্ষণ শক্তি, নিউটন একটা আবিষ্কার করছেন মধ্যাকর্ষণ শক্তি, এটা হচ্ছে কি একটা মূল নীতি। ঠিক আছে, এই মূল নীতির মধ্যে অ্যাকচুয়ালি আপনার পরিবর্তন সম্ভব নয়। ঠিক আছে, তবে মূলনীতিকে প্রয়োগের ক্ষেত্রে কিছু পরিবর্তন হইতে পারে, সে বিষয়ে আমি আসবো। হোমিওপ্যাথির মূলনীতিগুলোর মধ্যে তেমন কোনো পরিবর্তন ঘটেনি। বিশেষ করে যারা ক্লাসিক্যাল হোমিওপ্যাথিকে আরেকটু আগিয়ে নিয়ে যাওয়ার জন্য, জ্ঞান বিজ্ঞানের সাথে সামঞ্জস্য রাখার জন্য যারা সবসময় অবদান রাখছেন, হ্যানিম্যানের পরে ডাক্তার বাউনিং হোসেন, ডাক্তার হেনিং, ডাক্তার কেন্ট, এবং বর্তমান যুগে প্রফেসর জর্জ ভিতলগাস, উনি হোমিওপ্যাথির যে প্রিন্সিপালস গুলা সেগুলা নিয়ে বিজ্ঞানের সাথে রিলেট করার জন্য উনি কাজ করছেন। ঠিক আছে, কিন্তু উনারা কখনোই মূলনীতি থেকে সরেন নাই। ঠিক আছে, এক কথায় হোমিওপ্যাথির যে মূল নীতি আছে সেই মূলনীতি গুলো মেনে চলাটাই হচ্ছে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি। কিন্তু আমাদের সমাজে যে হোমিওপ্যাথিটা আমরা শিখছি বা চর্চা করছি, আমাদের সমাজে শতকরা 5% ক্লাসিক্যাল হোমিওপ্যাথ পাওয়াটা একটা দুষ্কর বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা আপনাদেরকে এই ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চর্চার ক্ষেত্রে আমরা যেই আজকের টপিকটা সিলেক্ট করেছি, ক্লাসিক্যাল হোমিওপ্যাথি রোগী চিকিৎসার ধাপসমূহ, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তার আগে আমরা একটু ক্লাসিক্যাল হোমিওপ্যাথি কি জিনিস সেটা বোঝার জন্য চেষ্টা করলাম। আমরা আরেকটু চেষ্টা করবো যে ক্লাসিক্যাল হোমিওপ্যাথির যে মূলনীতি আছে সেই মূলনীতিটার মধ্যে কতটুকু পরিবর্তন করা যায়। ঠিক আছে, ক্লাসিক্যাল হোমিওপ্যাথির মূলনীতির মধ্যে দুই 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 ধরনের মূলনীতি আছে। একটা অপরিহার্য মূলনীতি, যেটার কোনো পরিবর্তন করা মোটেই সম্ভব নয়। যেরকম বলছিলাম, ওই যে
আপনার মধ্যাকর্ষণ শক্তি, যেটার যেটা রুলস এর মধ্যে কোনো পরিবর্তন নাই। ঠিক আছে, হোমিওপ্যাথির মৌলিক যে নীতি, যেরকম আপনার সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার, এটার মধ্যে কোনো ধরনের পরিবর্তন করা সম্ভব নয়। ইন্ডিভিজুয়ালাইজেশন বা ব্যক্তি স্বতন্ত্রকরণ, অর্থাৎ আপনার একটা রোগী দেখতে গেলে রোগীর একটা চিত্র তৈরি করতে হয়, সেটার মধ্যে কোনো পরিবর্তন করা সম্ভব নয়। ঠিক আছে, এবং জীবনী শক্তির তত্ত্ব, যে মায়াজমেটিক তত্ত্ব, এই মায়াজমের মধ্যে কোনো পরিবর্তন করা সম্ভব নয়। হ্যাঁ, এমন হইতে পারে যে নতুন মায়াজম আবিষ্কার হইতে পারে, যেরকম হ্যানিম্যান 3টা মায়াজম আবিষ্কার করে রেখে গেছেন, সোরা সিফিলিস সাইকোসিস, সরি, এই 3টা মায়াজম উনি রেখে গেছেন। এরপরে কি আর মায়াজম আবিষ্কার হয় নাই? মায়াজম আবিষ্কার হয়েছে, যেরকম এখন মায়াজম বলা হয় টিউবারকুলোসিস মায়াজম। ঠিক আছে, তারপরে ক্যান্সার মায়াজম বলা হয়, তবে ক্যান্সার নিয়ে দ্বিমত আছে, টিউবারকুলি নাম নিয়ে এখনো তেমন কোনো দ্বিমত নাই। এবং আরেকটা হচ্ছে আপনার বর্তমানে ড্রাগ মায়াজম নামে একটা মায়াজম খুবই প্রচলিত আছে, এবং এটাকে মায়াজম হিসেবে ধরা হয়, যেটা রোগের আপনার ওষুধের ভুল ব্যবহারের কারণে যে মায়াজমটা সৃষ্টি হয়। ঠিক আছে, এই মায়াজম গুলোর মধ্যে, অর্থাৎ এই প্রিন্সিপাল গুলোর মধ্যে অ্যাকচুয়ালি হাত দেওয়ার কোনো অবকাশ নাই, এগুলারে চেঞ্জ করা যায় না। ঠিক আছে, রোগীর চিকিৎসা করতে গেলে এগুলা ঘুরে ফিরেই আসে এবং লাগে, এগুলা ছাড়া রোগীর চিকিৎসা করা যায় না। আর একটা আছে কি সেকেন্ডারি প্রিন্সিপাল গুলা, যেগুলার মূলনীতি ঠিক রেখে যেগুলাকে কিছুটা পরিবর্তন করা যায়, যেরকম আমরা ওষুধ দিয়ে থাকি, মূলনীতি কি? সদৃশ্য নীতিতে ওষুধ দিতে হবে, সিমিলিমাম ওষুধ দিতে হবে, ঠিক আছে, বা সিমিলার ওষুধ দিতে হবে, এটা হচ্ছে মূলনীতি। কিন্তু কোন রোগীর ক্ষেত্রে সেটা রোগীর ভাইটাল ফোর্সের উপরে ডিপেন্ড করে। রোগীর ক্ষেত্রে কাকে কত পোটেন্সি দিবেন সেটা পরিবর্তন করা যায়। যেমন কারো ক্ষেত্রে 30, কারো ক্ষেত্রে 200, কারো ক্ষেত্রে 50 মিলিসিমাল, কারো ক্ষেত্রে আপনার ডেসিমাল স্কেল, ঠিক আছে, সেন্টেসিমাল স্কেল, এইগুলো পরিবর্তন করা যায়। ঠিক আছে, কিন্তু ওই আপনার যে পোসোলজির যে মূলনীতি, সেটাকে আপনি কোনোভাবেই পরিবর্তন করতে পারবেন না। যেরকম কেস টেকিং একটা বিষয়, কেস টেকিং এর ক্ষেত্রে আপনি কিছু পরিবর্তন করতে পারবেন, সেটা রোগীর অবস্থা ভেদে পরিবর্তন করতে পারবেন, বাট কেস টেকিং করবো না এই পরিবর্তনটা করতে পারবেন না। যদিও আমাদের সমাজে অধিকাংশ ডাক্তাররাই সঠিকভাবে কেস টেকিং করেন। ঠিক আছে, তারা কেস টেকিং করেন না, এটাই হচ্ছে মূলনীতির মধ্যে হাত দেওয়া, যে তারা এত পণ্ডিত হয়ে গেছেন যে কেস টেকিং না করে তারা রোগীর চেহারা দেখে ওষুধ দিয়ে দিতে পারেন, রোগীর কাছ থেকে একটা দুইটা কথা শুনে ওষুধ দিয়ে দিতে পারেন। এটা ক্লাসিক্যাল হোমিওপ্যাথি হয় না। ক্লাসিক্যাল হোমিওপ্যাথির মধ্যে এই বিষয়গুলো মাস্ট থাকতেই হবে, এইগুলো ছাড়া ক্লাসিক্যাল হোমিওপ্যাথি সম্ভব নয়। ঠিক আছে, আপনারা কথাটা কি বুঝতে পারছেন? আমার আমার কথা কি একটু জটিল হচ্ছে? না স্যার, বুঝতে পারছি, বাট কেস টেকিং এর বিষয়টা যদি স্যার ক্লিয়ার করতেন না, তাহলে আমি হয়তো তো বুঝতে পারছি। আমি তো বলছি ধাপ সমূহ নিয়ে আলোচনা করবো, এই জন্য অপেক্ষা করতে হবে, ধারাবাহিকতা আমি মেনটেন করবো। ঠিক আছে, জি আগে স্যার, জি স্যার, ক্লাসিক্যাল, আমি ধন্যবাদ। এখন ধাপের মধ্যে যাই নাই। ক্লাসিক্যাল হোমিওপ্যাথি কি আগে সেইটা বোঝেন, কেন আপনারা হোমিও ডাইজেস্টে আসবেন, কেন আপনারা ক্লাস করবেন। আমরা যে শিক্ষাটা দিব, এই আপনারা কলেজে যে শিক্ষাটা পাবেন এটা সুপারফিশিয়াল শিক্ষা। ঠিক আছে, কিন্তু আমাদের কাছে যে শিক্ষাটা পাবেন এটা হচ্ছে একদম প্রপার, আপনাকে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি তৈরি করার যে শিক্ষা, আমরা সেটা দিব। এই জন্য ক্লাসিক্যাল হোমিওপ্যাথি কি এবং সেই মূলনীতি থেকে কতটুকু আমরা সরতে পারি না পারি, সেটা আমাদেরকে অবশ্যই আগে বুঝে নিতে হবে। ঠিক আছে, তারপরে আপনি আমাদের সঙ্গে ক্লাস করতে পারবেন। না হলে আপনাদের যেটা ঘটবে সেটা হচ্ছে কলেজের ক্লাসের সাথে অধিকাংশই মিলবে না। যদিও আমাদের ক্লাস আপনাদের পুরো সিলেবাস কভার করবে, পরীক্ষায় নিশ্চিন্তে পাস করতে পারবেন, হেসে খেলে পাস করতে পারবেন, এতে কোনো সন্দেহ নাই। ঠিক আছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, এটা একদম গ্যারান্টেড। যদি আপনারা আমাদের কথা শোনেন, না শুনলে কেউই পাস করাতে পারবে না। আমরা তো আপনাদের বাড়ি যেয়ে পড়ায় দিয়ে আসতে পারবো না। ঠিক আছে, কিন্তু কিন্তু পরীক্ষায় পাশ করে তো আপনি ডাক্তার হইতে পারবেন না, কেউ পারতেছে না বর্তমানে। একটু চিত্রটা দেখেন, এখানে যারা ইন্টার্নি করবেন, চতুর্থ বর্ষের পরীক্ষা দিচ্ছেন, এখানে আছেন কেউ? যারা চতুর্থ বর্ষে এবার পরীক্ষা দিচ্ছেন, কেউ কি আছেন? একটু হাত তোলেন। বেশ কয়েকজন আছে। আচ্ছা, আমি 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 আর
করতেছি না, অনেকেই আছেন। আমি আপনাদেরকে যদি বলি যে এখন আপনারা রোগী দেখতে শুরু করেন, পারবেন? পারবেন না, আমার 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 বিশ্বাস পারবেন না। ঠিক আছে, আমি দেখি নাই, আমি দেখি নাই, ঠিক আছে। আর যারা কম বেশি শুরু করছে তারা ক্লাসিক্যাল করতে পারবে না, তারা ক্লাসিক্যাল করতেই পারবে না, এটা আমি একদম লিখিত দিতে পারবো। ঠিক আছে, কারণ তারা ক্লাসিক্যাল হোমিওপ্যাথি কি জানেই না, শেখেই নাই। ঠিক আছে, আজকে সেই ক্লাসিক্যাল হোমিওপ্যাথি করতে গেলে আপনার যে ধাপগুলা অতিবাহিত করতে হবে সেইগুলাই হচ্ছে মূল আলোচ্য বিষয়। ঠিক আছে, তাহলে আমরা এই ধাপের মধ্যে এবার চলে আসব। ঠিক আছে, সর্বপ্রথম কাজটা কি, একজন রোগী যখন চিকিৎসকের কাছে আসেন, আসার পরে রোগী কি করেন? আসার পরে রোগী তার কষ্টের কথাটা রোগীকে ডাক্তারকে বলেন যে ডাক্তার সাহেব আমার ডায়াবেটিস হয়েছে, আমার এই হয়েছে, আমার ওই হয়েছে। ঠিক আছে, এই ধরনের কিছু কথা চিকিৎসককে বলেন। ঠিক আছে, এই ধরনের কিছু কথা চিকিৎসককে তিনি বলেন, বলার পরে চিকিৎসক তারপরে ডিসিশন নেন কি করবেন। একজন চিকিৎসকের সর্বপ্রথম যে ডিসিশনটা নিতে হয়, একজন রোগী যখন চেম্বারে আসেন, আসার থেকে হোমিওপ্যাথি ডাক্তারের কাজ শুরু হয়, সেটা হচ্ছে কি পর্যবেক্ষণ, যেটাকে বলা হয় অবজারভেশন। ঠিক আছে, অবজারভেশন। এই অবজারভেশন কিভাবে করতে হবে? হ্যানিম্যান অর্গাননের 3 নম্বর অ্যাফোরিজমে বলছেন আনপ্রিজুডাইজ অবজারভার। আনপ্রিজুডাইজ অবজারভার অর্থাৎ একদম নিরপেক্ষ, পক্ষপাত পুষ্ট নয়, পক্ষপাতহীন একজন নিরপেক্ষ অবজারভার। ঠিক আছে, তাহলে একজন রুগী দেখার, আপনারা অনেক সময় শুনবেন, অনেক অনেক কলেজের টিচাররা বলে যে আমার চেম্বারে রুগী ঢুকলেই আমি বুঝে ফেলি সেটা কোন কিসের রুগী। এই যে এইখানেই ক্লাসিক্যাল হোমিওপ্যাথি একদম পুরাটাই শেষ। কেন শেষ একজন বলতে পারবেন? একদম শুরুতে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি শেষ কেন, ওয়াই? কারণ সে আগে থেকে একটা ধারণা নিয়ে বসে আছে যে এই রোগী এই মেডিসিনের হবে। রাইট, এইটাই, এই যখনই এই ধারণাটা কেউ পোষণ করবে তখন তিনি আর আনপ্রিজুডাইজ অবজারভার থাকলেন না। ঠিক আছে, তার মধ্যে একটা সংস্কারহীন পর্যবেক্ষক। হাত তুলেছিলেন কে যেন? ফাতেমা তৈয়বা না কি যেন নাম দেখলাম একবার। আপনি কিছু বলতে চাচ্ছেন? জি স্যার, কারণ রোগী একই রোগের রোগী হইলেও প্রত্যেকটি ব্যক্তি যেহেতু স্বতন্ত্র, তাই তাকে দেখে কখনো অনুমান করা সম্ভব না যে সে কোন রোগী, কোন ওষুধের রোগী। সেজন্যই আচ্ছা, ওকে, রোগী দেখা থ্যাংক ইউ। মাত্রই সিদ্ধান্ত নেওয়া এটা আমি সঠিক। তাহলে একটু প্রসিড করি। হ্যাঁ, আজকের ক্লাসটা যেহেতু একটু বড় হবে এজন্য একটু আগায় যাই। আপনার কথাটাও ঠিক আছে, একটু মিউট করেন। হ্যাঁ, তাহলে কি বিষয়টা দাঁড়াচ্ছে, যখনই আপনি আপনার চেম্বারে, যদিও হোমিওপ্যাথি ডাক্তারের কাজ সেখান থেকে শুরু হয়, বাট ওইটার মধ্যে আটকায় যাওয়া যাবে না, অবজারভেশনের মধ্যে আটকায় যাওয়া যাবে না, তাহলে আপনি সংস্কার মুক্ত হতে পারলেন না, আনপ্রিজুডাইজ হতে পারলেন না। আপনাকে কি করতে, একটা ধারণা নিলেন, ও আচ্ছা এইটার, এই মহিলাটার দেখে মনে হচ্ছে সিপিয়া, আচ্ছা দেখবো না, ওটা কেস টেকিং এর সময় দেখবো না কি হয়। কিন্তু প্রথমে আপনার একটু মনে হতে পারে, যখন আপনি কেস টেকিংটা করবেন তখন দেখবেন যে আপনার ধারণা আংশিক সঠিক হতে পারে। কেন? কারণ তার হয়তো একটা সময় যে সিপিয়া লাগবে, কিন্তু এই মুহূর্তে তার রোগের যে লেয়ার বলে, ঠিক আছে, সেই লেয়ারে সিপিয়া নাই, সেই লেয়ারে অন্য কিছু আছে। কথা বলছেন? এই জন্য আনপ্রিজুডাইজ হতে হবে। তাহলে আমরা প্রথম কাজটা কি, ডাক্তারের প্রথম কাজ হচ্ছে অবজারভেশন, অর্থাৎ একজন রোগী এসে যখন তার প্রবলেমটা বলবে, একজন রোগী চেম্বারে ঢোকার থেকেই তিনি পর্যবেক্ষণ যেটা করবেন সেটাই হচ্ছে অবজারভেশন বা রোগী পর্যবেক্ষণ। ঠিক আছে, আচ্ছা, এরপরে পরের ধাপটা কি? পরের ধাপ হচ্ছে রোগীর পরীক্ষণ। রোগী পরীক্ষণটা কি? রোগী পরীক্ষণটা হচ্ছে আপনার রোগীকে এমনিতে আপনি দেখলেন, দেখা ছাড়াও অনেক সময় স্পর্শ করে দেখতে হয়। কেউ এসে বললো যে আমার এখানে টিউমার হয়েছে, আপনি একটু হাত দিয়ে ধরে দেখলেন,
কেউ বলছে পেটে ব্যথা, আপনি একটু পেটে বিভিন্ন জায়গায় হাত দিয়ে দেখলেন, যে লোকেশনটা আপনি আইডেন্টিফাই করার চেষ্টা করলেন যে পেটের কোথায় ব্যথা, এখানে ব্যথা, ওখানে ব্যথা। অথবা আপনি রুগীর প্রেসার মাপলেন, অথবা আপনি রুগীর বলতেছে যে তার পেট ফাঁপা, আপনি একটু পেটে একটু টোকা দিয়ে দেখলেন, ঠিক আছে। অথবা আপনি রুগীর বলছে আমার শ্বাসকষ্ট হয়, আপনি স্টেথোস্কোপ দিয়ে শ্বাসের বিষয়টা দেখলেন, এইটাকে বলা হয় রুগী পরীক্ষা। অর্থাৎ রুগীকে একদম ফিজিক্যালি এক্সামিন করা, এটাকে বলা হয় পরীক্ষণ। এটাকে মেডিকেলের ভাষায় বলে আইপিপিএ, ঠিক আছে। আইপিপিএ মানে প্রথমে হচ্ছে দর্শন, ঠিক আছে, ইন্সপেকশন, তারপরে হচ্ছে আপনার হচ্ছে প্যালপেশন, এরপরে হচ্ছে প্রসিকিউশন, তারপরে হচ্ছে অ্যাসিকুলেশন। এই চারটা শব্দের ইয়েকে বলা হয় আইপিপিএ, ঠিক আছে। এইটা একটা ডাক্তারের সবসময় লাগবে ব্যাপারটা তা না, কিন্তু আমি বলতেছি যে রুগীকে নিবিড়ভাবে পর্যবেক্ষণের পরে রোগীর পরবর্তী কাজ হচ্ছে রোগীকে একটু ফিজিক্যালি, যদি তার সমস্যাটা সে ফিজিক্যালি আমাকে আইডেন্টিফাই করতে হয়, বুঝতে হয়, তাহলে সেই ক্ষেত্রে তাকে আমাকে দেখতে হয়, ভালো করে দেখতে হয় তার গায়ের রং কেমন, যেমন অ্যানিমিয়া, চোখটা একটু দেখি ফ্যাকাশে হয়ে গেছে কিনা, জিহ্বাটা একটু দেখি, বলে না, ঠিক আছে। তারপরে আপনার প্যালপেশনটা হচ্ছে কি করে পেটের বিভিন্ন জায়গায় ব্যথা আছে কিনা, ওই যে স্পর্শ করে দেখা, যেটা বললাম। আঘাত করে, যে পেট ফুলে থাকলে একটু আঘাত করে দেখা যে বাতাস অবস্থা কেমন, ঠিক আছে। তারপরে স্টেথোস্কোপ দিয়ে দেখা, এটা হচ্ছে অ্যাসিকুলেশন। স্টেথোস্কোপ দিয়ে আমরা একটু দেখলাম যে কেমন কি অবস্থা, আসলে তার শ্বাসকষ্টের ধরনটা কেমন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা পরবর্তী আর একটা ধাপে, এর উপরে কারো কোনো জিজ্ঞাসা আছে? খুব সহজ বিষয়, আমার মনে হয় না জিজ্ঞাসার কিছু আছে। দেখেন, আমি এমন ভাবে আপনাদের নোটটা করছি, প্রশ্ন যদি পরীক্ষায় আসে এর ভিতর থেকে আসবে। আমাদের ক্লাসের পদ্ধতিটা বুঝতে পারছেন? আপনাদেরকে আমরা ক্লাসিক্যাল হোমিওপ্যাথিটাই দিব, কিন্তু এমন ভাবে সাজায় দিব যেন আপনার পরীক্ষাতেও কমন পান, বুঝে শুনে লিখতে পারেন, ঠিক আছে। যেমন পরীক্ষাতে আসে যে রোগী পরীক্ষণ বলতে কি বুঝো, আপনি এখান থেকে কিন্তু উত্তর দিয়ে দিতে পারবেন। আচ্ছা, এর পরবর্তী ধাপটা হচ্ছে অ্যানামনেসিস। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে এ গুড অ্যানামনেসিস ইজ হাফ অফ দ্য ডায়াগনোসিস। একটা প্রবাদ আছে যে এ গুড অ্যানামনেসিস ইজ হাফ অফ দ্য ডায়াগনোসিস। অর্থাৎ আপনি যখন রোগটা কি হয়েছে তার বুঝবেন, আপনি যখন তার রোগের ইতিহাস, অ্যানামনেসিস বলতে ইতিহাস সংগ্রহ, আপনি যদি রোগের ইতিহাসটা ভালো করে সংগ্রহ করতে পারেন তাহলে অর্ধেক রোগ ডায়াগনোসিস হয়ে যাবে এমনিতেই। অর্থাৎ আমরা যেটা কেস টেকিং, অনেক ডাক্তারই বলেন যে কেস টেকিং করার সময় আমি বুঝে ফেলি যে তার কি ওষুধ আসতে পারে, কেস টেকিং করতে করতেই বুঝে ফেলা, এইটাই হচ্ছে অ্যানামনেসিস, ঠিক আছে। অর্থাৎ রোগটার কারণ মানে খুঁজে বের করা হয় যে কি কারণ ছিল। বিশেষ করে অ্যানামনেসিসের মূল কারণ হচ্ছে যে রোগটার কি কারণে হয়েছে, সেটা কি কোনো উত্তেজক কারণ ছিল, নাকি মৌলিক কারণ ছিল, বা অন্য কোনো প্রিডিসপোজিশন বা মায়াজমেটিক কোনো কারণ আছে কিনা, এই ব্যাকগ্রাউন্ডটা খুঁজে নিয়ে আসা, এটাই হচ্ছে অ্যানামনেসিস, ঠিক আছে। এখন আপনাদের যদি প্রশ্ন আছে অ্যানামনেসিস কাকে বলে, বলতে পারবেন না? আমার তো মনে হয় খুব ইজিলি বলতে পারবেন, ঠিক আছে। এবং এই অ্যানামনেসিসটাই হচ্ছে মূলত কেস টেকিং এর যাত্রাটা শুরু হয় এখান থেকে। কেস টেকিং এর যাত্রাটা শুরু হয় এখান থেকে। আচ্ছা, এখানে যারা ফোর্থ ইয়ারে আছেন বা আপনার বিশেষ করে থার্ড ইয়ার থেকে শুরু হয়, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, এবং যারা ইয়াতে আছেন, কেউ আমাকে একটু বলতে পারবেন যে কেস টেকিংটা কি? হাত তুলে বলেন। রোগীলিপি, রোগীলিপিটা কি আমি সেটাই জানতে চাচ্ছি। রোগীর সব তথ্য রোগীলিপি বলতে কি, রোগীর প্রেমপত্র? জি না স্যার, রোগীর নাম, তার হচ্ছে পেশা, তার হচ্ছে ধাতুগত লক্ষণ, মানসিক লক্ষণ, তার পারিবারিক ইতিহাস, মায়াজম। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে, আপনি একটু রাখেন। আব্দুর রহিম, আপনি বলেন।
স্যার, রোগীর সকল মানসিক এবং শারীরিক বিকৃতিগুলি স্যার লিপিবদ্ধ করাকে স্যার রোগী লিপি বলা হয় স্যার, কেস টেকিং। আচ্ছা, তারপরে হুমায়রা আর আফিয়া, আপনি বলেন। রোগীর বর্তমান অবস্থা, তার আত্মীয় স্বজনের থেকে রোগীর অবস্থা জানা, আর হচ্ছে মানে ডাক্তারের নিজের পর্যবেক্ষণটাই হচ্ছে রোগী লিপি। আচ্ছা, তারপরে আমি একটু জিজ্ঞেস করছি জান্নাত নেসা। স্যার, রোগীর জীবন বৃত্তান্ত জন্মলগ্ন থেকে শুরু করে তার এই বর্তমান অবস্থা এই পর্যন্ত যা কিছু ঘটেছে বা যেই রকম তার জীবনের আর কি বর্ণনা, সমস্ত সবকিছু জেনে নেয়া। আচ্ছা, তারপরে মাসুম রহমান। আসসালামু আলাইকুম। ইতিহাস সংগ্রহ বলতে রোগীর হলো মানে রোগ সম্বন্ধিত না, রোগীর ইতিহাস রোগ সম্বন্ধিত পূর্বের আমি জিজ্ঞেস করছিলাম হচ্ছে রোগী লিপি বা কেস টেকিং কি জিনিস। ও আচ্ছা, রোগীর মানে কি যেন কয় পূর্বের ইতিহাস, মানে রোগের পূর্বের ইতিহাস, তার বংশগত ইতিহাস, তারপর তার আত্মীয় স্বজনের কাছে যেটা ওকে, ঠিক আছে, ঠিক আছে, রাখেন। আপনাদের মোটামুটি প্রত্যেকের ধারণা আছে, কিন্তু আংশিক, হ্যাঁ, আংশিক, পরিপূর্ণ না। অ্যাকচুয়ালি কেস টেকিংটা হচ্ছে, আমি অন্যদের ইয়েটা নিচ্ছি না, নাহলে আমার এখানে মোট 15টা স্লাইড আছে, আমি আলোচনা শেষ করতে পারবো না। হ্যাঁ, এই জন্য সবাই একটু হাত নামান, আমি একে একে জিজ্ঞাসা করবো, হ্যাঁ, পরবর্তীতে। আচ্ছা, আপনারা অনেকে ঠিক বলেছেন, কাছাকাছি বলেছেন বা ঠিক বলেছেন। মূলত আপনার কেস টেকিংটা হচ্ছে অ্যানামনেসিসের আরেকটু ভাস্ট অবস্থা, অর্থাৎ আরেকটু বড় সংস্করণ যেটাকে বলা যায়, ঠিক আছে। সেটা কি? সেটা হচ্ছে আপনার একটা কেস টেকিং বলতে রোগীর চিত্রটা তৈরি করা, রোগের চিত্রটা, রোগীর যে প্রবলেমটা নিয়ে আসছে সেই প্রবলেমটা সুন্দরভাবে ফুটে ওঠে, সেইভাবে তথ্য সংগ্রহ করাটাই হচ্ছে কেস টেকিং। অর্থাৎ একজন বললো যে রোগীর জন্ম থেকে এই পর্যন্ত রোগীর জীবন বৃত্তান্ত, জন্ম থেকে সব কিছু লাগবে না, লাগবে হচ্ছে জন্ম থেকে তার রোগ সংক্রান্ত তথ্যগুলো। অনেকে বলছেন পারিবারিক ইতিহাস, হ্যাঁ, এটাও কেস টেকিং এর অংশ, লাগবে। অর্থাৎ কেস টেকিং সেটাই যেটা আমরা ওই যে আলোচনা করছিলাম হোমিওপ্যাথির মূলনীতির মধ্যে ব্যক্তি স্বাতন্ত্রতা, ইন্ডিভিজুয়ালাইজেশন বলছিলাম না। কেস টেকিং এর উদ্দেশ্য হচ্ছে ইন্ডিভিজুয়ালাইজেশন নিরূপণ করা, ঠিক আছে, রোগীর একটা চিত্র তৈরি করা, ঠিক আছে। আপনি কেস টেকিং যেভাবে আপনারা বলতেছেন সেভাবে যদি আমরা বলতে থাকি, তাহলে একটা মানুষের কেস টেকিং হয়ে যাবে 50 পাতা, কিন্তু তার ভিতর থেকে আপনি যদি ওই রোগীকে ইন্ডিভিজুয়ালাইজ করতে না পারেন, ওই রোগীকে যদি আপনি স্বতন্ত্র করতে না পারেন, তাহলে ওই কেস টেকিং এর কোনো দাম নাই, সম্পূর্ণ মূল্য, ঠিক আছে। আচ্ছা, মাহমুদুল করিম হাত তুলছেন, বলেন তো। আসসালামু আলাইকুম। আচ্ছা, একটা বিষয় একটু জানি, সেটা হচ্ছে যে কেস টেকিং এর যে বিষয়টা, এটা হচ্ছে কি যেটা আমরা হিস্ট্রি গুলা নিই, হ্যাঁ, নেওয়ার পরে ওটা একটা নির্দিষ্ট ওয়েতে যাওয়া, অর্থাৎ একটা নির্দিষ্ট গন্তব্য পথে যাওয়াটা কি কেস টেকিং এর সংজ্ঞার মধ্যে আসবে? আমি সেটাই আলোচনা করতেছি, একটু শুনতে হবে, তারপরে ক্লিয়ার হবে। আচ্ছা, নাজিমউদ্দিন, আপনি হাত তুলছেন। আসসালামু আলাইকুম স্যার, আপনি ভালো আছেন স্যার? জি জি, আপনাকে কোথায় যেন এর আগে ক্লাসে দেখছিলাম বোধহয়। স্যার জি স্যার, আমি আপনার এর আগে ক্লাসে ছিলামও স্যার। একটা বিষয় হলো কি, আমরা কয়টা স্টেপ ফলো করে আমরা রোগ লিপিটা মানে পরিপূর্ণভাবে সমাপ্ত করতে পারি? এটা নিয়ে আলোচনা হবে, সামনে আলোচনা হবে, ঠিক আছে। জি স্যার। কেস টেকিং একটা অনেক বড় সাবজেক্ট, এটা নিয়ে আপনার হচ্ছে 10টা ক্লাস নেওয়া যায়,
আজকে তো এতগুলা ক্লাস নিতে পারবো না, আমি একটা ধারণা দিচ্ছি যে কি কি ধাপগুলো আপনাদের অতিবাহিত করতে হবে। জি 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 স্যার, জি এগুলো স্যার। ধারণা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমরা এই ধাপগুলো আপনাদের শেখাবো, ঠিক আছে? স্যার আমার মনে হয় প্রশ্ন উত্তর পর্বটা সব শেষে আচ্ছা, করলে আপনার ক্লাসটা স্বাভাবিক করতে পারবেন। করবো না, আমি কেস টেকিং কি এটা জানতে চাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, ওকে, আমি আগায় নিচ্ছি। তাহলে একটা কেস টেকিং এর মধ্যে কি কি অ্যাকচুয়ালি থাকতেই হবে, থাকতে হবে বলতে কি, যে জিনিসগুলো কেস টেকিং এর মধ্যে ফুটে উঠতে হবে, সেই জিনিসগুলা কি, একটা রোগীর ওষুধে পৌঁছাইতে গেলে কয়েকটা জিনিস অবশ্যই লাগে। সেটা হচ্ছে তার প্রধান কষ্টটা কি, বর্তমান সমস্যা, রোগীদের সমস্যা নিয়ে আসছে, রোগীর আহ পারিবারিক অবস্থা, অর্থাৎ বংশগত কোনো রোগ প্রবণতা আছে কিনা সেটা ফাইন্ড আউট করা, রোগীর মানসিক অবস্থা, রোগের মানে রোগীর তার মন মেজাজ কেমন, তার রাগ ভয় ইত্যাদি, সে কি টাইপের স্বপ্ন দেখে, স্বপ্নের ব্যাপারটা সবসময় নাও আসতে পারে। আচ্ছা, তারপর শারীরিক লক্ষণ কেমন, ঠিক আছে, যেটাকে বলা হয় ফিজিক্যাল জেনারেল, অর্থাৎ পিপাসা, ঘাম, ক্ষুধা, মলমূত্র, ঘুমের ধরন কেমন, তার ওই রোগগুলা কোন সময় বাড়ে কমে, এবং রোগের অনুভূতিটা কেমন, ঠিক আছে। যেমন আপনার রোগী এসে বললো যে আমার মাথা ব্যথা হচ্ছে, তাহলে মাথা ব্যথার ধরনটা কেমন, সে বললো যে আমার মাথায় মনে হচ্ছে কেউ সুই ফোটাচ্ছে বা কেউ হাতুড় দিয়ে পিটায়, এরকম। এই কয়েকটা জিনিস না থাকলে আপনার কেস টেকিংটা পুরাটাই ব্যর্থ, ঠিক আছে। আর এই কেস টেকিং গুলা কেমনে করতে হবে সেটা অর্গাননের 183 নাম্বার থেকে 104 নাম্বার সূত্রের মধ্যে হ্যানিম্যান বর্ণনা করছেন। আমরা যখন অর্গাননের ক্লাস নিব ধারাবাহিকভাবে, ঠিক আছে, সেই সময় এই বিষয়গুলো নিয়ে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করবো, এবং কেস টেকিং এর উপরে আমাদের ক্লাস আছে আলাদা। আমাদের কেস টেকিং ক্লাসটা নিবেন সম্ভবত আমাদের আরেকজন টিচার নাজিমউদ্দিন, ঠিক আছে, উনি এই বিষয়ে পরিপূর্ণভাবে ক্লাস নেবেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে কেস টেকিংটা কি? কেস টেকিং বলতে রোগীর তথ্য সংগ্রহ করা, অর্থাৎ ওই যে অ্যানামনেসিস অনুযায়ী রোগীর তথ্যগুলা সংগ্রহ করা, যেই তথ্যগুলোর মাধ্যমে সম্পূর্ণ রোগীটার একটা ইন্ডিভিজুয়াল অবস্থা, অর্থাৎ রোগীর একটা ব্যক্তি স্বাতন্ত্রতা পরিপুষ্ট হয়। কেন ব্যক্তি স্বাতন্ত্রতা লাগবে? যেন আমরা কোনো একটা ওষুধের সঙ্গে তাকে মিলাইতে পারি, ঠিক আছে। এখন কেস টেকিং করার উদ্দেশ্য কি? একটা ওষুধের পৌঁছানো, তাই না? এছাড়া কোনো উদ্দেশ্য নেই। এখন বিষয়টা হচ্ছে যে কেস টেকিং করার পরে আমরা এরপরে কি করব? কেস টেকিং করার পরে কেস টেকিং করার সময় আমাদের যে বিষয়গুলো মাথায় রাখতে হবে, যে এটা হচ্ছে কেস টেকিং, এবং কেস টেকিং এর ভিতরে আমাদের কেস টেকিং করার সময় যে বিষয়গুলো আমাদের মাথায় নিয়ে কেস টেকিং করতে হবে, যেন রোগীর লক্ষণ সমগ্রতা, রোগীর যে টোটালিটি অফ সিমটমস, সেটা যেন কেস টেকিং এর মধ্যে ফুটে ওঠে। তাহলে আমাদের প্রথমে জানতে হবে লক্ষণ কি। একজন বলতে পারেন লক্ষণ কি? আমি তো এখানে দেখেই বলতে পারতেছেন যে রোগী, আচ্ছা থাক, হাত নামান। চিকিৎসা বিজ্ঞান রোগের লক্ষণ, সিমটম হলো রোগীর শরীর বা মনের এমন কিছু পরিবর্তন। ওকে ওকে, ঠিক আছে। সহজে বলা যায় রোগ বিকৃতি, শরীরের বিকৃতি, মানে বিকৃতি হচ্ছে এই লক্ষণ। শরীরের বিকৃতি ঠিক না, ওটাকে বলে প্যাথোলজি। হ্যাঁ, শারীরিক বিকৃতিটাকে প্যাথোলজি। লক্ষণ হচ্ছে রোগী এসে আপনাকে যেটা বলে ওইটাই লক্ষণ, ঠিক আছে। তারপরে আপনি আরো লক্ষণ বের করবেন, সেগুলো হচ্ছে সাইন বা সিমটম বলে। আপনার যেটাকে আপনার কি বলে, রোগ লক্ষণ, আর একটা আছে লক্ষণ, আর একটা চিহ্ন, সাইন বলে, ঠিক আছে, যেগুলো আপনি বের করবেন। হ্যাঁ, সাবজেক্টিভ লক্ষণ আর হচ্ছে অবজেক্টিভ লক্ষণ আমি আলোচনা করতে থাকি। তারপরে এই লক্ষণ, আর একটা হচ্ছে লক্ষণ সমগ্রতা, ঠিক আছে। লক্ষণ সমগ্রতাটা কি? লক্ষণ সমগ্রতা হচ্ছে যে একজন রোগীর শারীরিক, মানসিক এবং সাধারণ লক্ষণকে একটি সুশৃঙ্খল ভাবে সাজানো, যেখানে তার একটা
একটা ব্যক্তিত্ব ইন্ডিভিজুয়ালাইজেশন যেটাকে বলা হয়, সেই ছবিটা ফুটে ওঠে, তাকে বলে লক্ষণ সমষ্টি। ঠিক আছে, তাহলে লক্ষণ সমষ্টি এইটা যেন তৈরি হয়, যে আগে যেটা বলছিলাম যে কেস টেকিং এর উদ্দেশ্যই হচ্ছে ইন্ডিভিজুয়ালাইজেশন, অর্থাৎ রোগীর যে চিত্র সেটাকে প্রস্ফুটিত করা। তাহলে আমরা কিভাবে বুঝবো? যেমন রোগী একজন এসে বললো যে আমার মাথা ব্যথা হচ্ছে, ঠিক আছে, তাহলে ওই মাথা ব্যথাটা নিলেই লক্ষণ সমগ্রতা হলো না। লক্ষণ সমগ্রতাটা তখনই হবে যে ওই মাথা ব্যথার সময় তার মধ্যে কি কি পরিবর্তন ঘটে, মাথা ব্যথার সময় তার মেজাজ কেমন থাকে, মাথা ব্যথার ধরন কেমন, মাথা ব্যথার সময় তার পিপাসা ঘাম কেমন হয়, বা এগুলো আদৌ আছে কিনা, মাথা ব্যথাটা কোন সময় বাড়ে কোন সময় কমে। যখন আপনি এরকম খুঁটায় খুঁটায় প্রশ্নগুলো নেবেন তখন সেটা হবে লক্ষণ সমগ্রতা, টোটালিটি অফ সিমটমস। ঠিক আছে, আর এই টোটালিটি অফ সিমটমসটাই হচ্ছে অ্যাকচুয়ালি, এটাকেই রোগ বলা হয় হোমিওপ্যাথির ভাষায়। ঠিক আছে, এগুলো আমরা ধাপে ধাপে আসবো। তাহলে লক্ষণ সমগ্রতাটা যদি কেস টেকিং এর মধ্যে ফুটায় না ওঠে, তাহলে ওই কেস টেকিংটা টোটালি বাদ। কথা বুঝছেন? ওই যে একটু আগেই যেটা আলোচনা করছিলাম, কেস টেকিং এর মধ্যে কি কি থাকে, কেস টেকিং এর মধ্যে যে বিষয়গুলো থাকে, এই বিষয়গুলোই হচ্ছে টোটালিটি অফ সিমটম। ওকে, তারপরে আপনার এই যে একটু আগে যেটা বলছিলেন যে রোগের যে বিকৃতি, এই যে বিকৃতি এটাই হচ্ছে প্যাথোলজিক্যাল অবস্থা। ঠিক আছে, প্যাথোলজিক্যাল পরিবর্তন হলে শরীরের সুস্থ অবস্থার বিকৃতি। অর্থাৎ একটা মানুষের চোখ স্বাভাবিকভাবেই যেটা দেখা যায় সেরকম থাকবে, কিন্তু দেখলেন যে চোখের নিচে ফোলা, দুই চোখের নিচে ফুলে থলির মতো হয়ে আছে, এটা একটা বিকৃতি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা প্যাথোলজিক্যাল অবস্থা, ওইটা কিন্তু রোগ না, ওটা হচ্ছে প্যাথোলজিক্যাল অবস্থা। ঠিক আছে, মানুষের শরীর সবসময় একটা নির্ধারিত ভাবে, একটা নির্ধারিত রিদম মেনটেন করে, একটা নির্ধারিত নিয়ম মেনে চলে। ঠিক আছে, সেই নিয়মের যখন ব্যত্যয় ঘটে, সেটা হইতে পারে মায়াজমের কারণে, সেটা হইতে পারে প্রিডিসপোজিশনের কারণে, বিভিন্ন জীবাণু বা বিষক্রিয়া বা আভ্যন্তরীণ কোনো প্রবলেম, মানসিক প্রবলেমের কারণে হইতে পারে। ঠিক আছে, এই যে প্রবলেমের কারণে যখনই কোনো ধরনের রোগ লক্ষণ প্রকাশিত হয়, ঠিক আছে, রোগ লক্ষণ প্রকাশিত হয় এবং সেই রোগ লক্ষণগুলো যখন দীর্ঘস্থায়ী হয় বা একটা বিষয়কে পরিষ্কার করে তোলে, তখন সেটা হচ্ছে প্যাথোলজিক্যাল পরিবর্তন। ঠিক আছে, যেরকম স্বাভাবিকভাবেই আপনার হচ্ছে আমাদের পেট স্বাভাবিক, লিভার স্বাভাবিক হচ্ছে হজম করে, কিন্তু যদি সেখানে ইনফ্লামেশন দেখা যায়, অর্থাৎ ব্যথা দেখা যায় বা প্রদাহ দেখা যায়, ঠিক আছে, তাহলে আমরা অনেক সময় সেটাকে বলি সিরোসিস। ঠিক আছে, এই সিরোসিসটাকে আমরা বলতেছি কি প্যাথোলজি, এই সিরোসিসটাকে আমরা বলতেছি প্যাথোলজি। অথবা হোমিওপ্যাথি এলোপ্যাথিতে এই পর্যন্তই শেষ, এলোপ্যাথিতে প্যাথোলজি এই পর্যন্তই শেষ, কিন্তু হোমিওপ্যাথি আরেকটা অ্যাডভান্স। হোমিওপ্যাথিতে আবার এইটা করা হয় যে আপনার কোনো মানসিক অবস্থায়, যখন কোনো মানসিক শক বা কোনো মানসিক বেদনা বা কোনো মানসিক আঘাত ইত্যাদি কারণে যদি কোনো ব্যক্তির আচরণের মধ্যে অস্বাভাবিকতা পাওয়া যায়, সেটাও একটা প্যাথোলজিক্যাল পরিবর্তন। ঠিক আছে, এই জিনিসটা ডাক্তারকে কেস টেকিং এর সময় লক্ষ্য করতে হয় এবং নোট ডাউন করতে হয়। এটাও একটা কেস টেকিং এর একটা অপরিহার্য বিষয়, মাথায় রেখেই করতে হয়, আগাতে হয়। ঠিক আছে, এরপরে প্যাথোলজিটা আমরা যে বুঝলাম, এবার প্যাথোলজিটাকে নির্ণয় করতে হবে না, অর্থাৎ এই যে রোগ অবস্থার ধরনটা কেমন সেটাকে নির্ণয় করতে হবে না। ঠিক আছে, সেটা কি আপনার অ্যাকিউট না ক্রনিক, না আপনার হচ্ছে এটার মধ্যে আরেকটু গভীরে কোনো টেস্ট দিয়ে দেখতে হবে কিনা। আমরা অনেক সময় মনে করি প্যাথোলজি আর প্যাথোলজি টেস্ট একই, আসলে বিষয়টা এক না। প্যাথোলজি টেস্ট হচ্ছে আর একটু গভীরে যে একটু পরীক্ষা নিরীক্ষা করে, একটু আপনার হচ্ছে বিভিন্ন ইকুইপমেন্ট দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখা, সেটা হচ্ছে প্যাথোলজিক্যাল টেস্ট। একজন ঠান্ডা নিয়ে আসলো, ঠান্ডা নিয়ে আসার পরে যদি চিকিৎসকের মনে হয় যে এটা কি সাধারণ ঠান্ডা নাকি নিউমোনিয়া, তখন তাকে কি করতে হয়, তখন তাকে ল্যাবরেটরিতে পাঠাতে হয়। এই যে ল্যাবরেটরিতে পাঠানোর সময়
পাঠানোর পরে আমরা এটা দেখে যখন বুঝলাম যে এটা হচ্ছে তার নিউমোনিয়া, সাধারণ ঠান্ডা না, এটাই হচ্ছে ডায়াগনোসিস। ঠিক আছে, এটাই হচ্ছে ডায়াগনোসিস বা ফাইনাল ডায়াগনোসিস বলে। ঠিক আছে, তাহলে এইটাও আপনার কেস টেকিং এর সময় মাথায় রাখতে হয় চিকিৎসককে। আপনি কেস টেকিং করলেন, একটা ওষুধও নির্বাচন করলেন, কিন্তু আপনাকে শিওর হইতে হয় অনেক সময় যে রোগীর কি আসলে নিউমোনিয়া কিনা। একজন টিউমার নিয়ে আসলে আপনি ওষুধ দিলেন, সবকিছু রোগীর চিত্র অনুযায়ী ওষুধ দিলেন, কিন্তু পরিবর্তন খুব একটা আসতেছে না। তখন আপনাকে টিউমারটাকে টেস্ট করে দেখতে হয় যে টিউমারের ধরনটা কেমন, এটা কি আপনার ম্যালিগন্যান্ট টিউমার নাকি অন্য কিছু, এগুলা তখন আপনাকে অনেক সময় দেখতে হয়। এটা হচ্ছে আপনার টেস্ট করা বা ডায়াগনোসিস করা। আচ্ছা, এবার রোগের সংজ্ঞায়ন। আমরা আবার চলে আসলাম ধাপ সমূহ। আমরা তখন ছিলাম কেস টেকিং এর মধ্যে, কেস টেকিং এর অপরিহার্য কিছু বিষয়। এই যে পুরা কেস টেকিংটা করলাম, করার পরে আমাকে একজন ক্লাসিক্যাল চিকিৎসককে ভাবতে হবে যে আমি যে কেস টেকিং গুলা করলাম, এখন আমাকে বুঝতে হবে তার রোগটা কি। তার রোগটা কি অ্যাকিউট রোগ নাকি ক্রনিক রোগ। ঠিক আছে, অ্যাকিউট রোগ নাকি ক্রনিক রোগ। তাহলে রোগ কাকে বলে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি আপনার হচ্ছে রোগের সংজ্ঞা বা কনসেপ্ট অফ ডিজিজ। কিন্তু হোমিওপ্যাথিতে তো রোগের নাম ধরে রোগ হয় না। ঠিক আছে, হোমিওপ্যাথিতে রোগ হয় কি, এই যে সবকিছু মিলানোর পরে আমাদেরকে বুঝতে হয় যে রোগটা কি অ্যাকিউট না ক্রনিক, নাকি রোগটা এটা ক্রনিক হলে কোন টাইপের ক্রনিক। এই যে এই বিশ্লেষণটাই হচ্ছে রোগের সংজ্ঞায়ন করা। এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। এলোপ্যাথিক কনসেপ্ট আর হোমিওপ্যাথিক কনসেপ্ট এক না। এলোপ্যাথিতে বলে দিল যে আপনার তো এটা টিউমার হয়েছে, এলোপ্যাথিতে বলে দিল আপনার লিভার সিরোসিস হয়েছে, এখানেই শেষ। কিন্তু হোমিওপ্যাথিতে লিভার সিরোসিসটা কেন হলো, ব্যাকগ্রাউন্ডটা কি, ওই ব্যাকগ্রাউন্ডটাই হচ্ছে সংজ্ঞা। ওই ব্যাকগ্রাউন্ডটাই হচ্ছে রোগের সংজ্ঞা, যে ওইটাই আসলে রোগ। তার রোগটা কি ছিল, সাপোজ তার রোগটা ছিল সিফিলিটিক। ঠিক আছে, তখন আমাকে চিন্তা করতে হবে যে একে আমি কোন লাইনে চিকিৎসা করব। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এরপরে এই কেস টেকিং এর পরের কাজ কিন্তু এগুলা। কেস টেকিং এর পরে আর কি করতে হয়, রোগের কারণ তত্ত্ব বের করতে হয়, যেটাকে বলা হয় ইটিওলজি। ঠিক আছে, রোগের কারণটা বের করতে হয়, যেটাকে বলা হয় কি ইটিওলজি। স্যার 6 নম্বর স্লাইডটা যদি একটু দিতেন আরেকবার। পাঁচের পরে 6 হয় নাই, 7 চলে আসছে, মানে নাম্বারিং এ ভুল হয়েছে। হ্যাঁ, আপনি কি 5টা দেখতে চাচ্ছেন? এটা আপনাদের লিখতে হবে, লেখেন লিখতে হবে না, আমি স্লাইডটা দিয়ে দিব আপনাদের। হ্যাঁ, না স্যার ঠিক আছে, তাহলে আমি ভাবছি মিস্টেক হয়ে গেছে। না এটা হচ্ছে 6 না, ওইটা হয়ে গেছে, মানে নাম্বারিং এ মিস্টেক হয়েছে। হ্যাঁ, এরপরে হচ্ছে কারণ তত্ত্ব বা ইটিওলজি। আমরা কিন্তু আস্তে আস্তে কেস টেকিং করার পরে যে গভীরে ঢুকতেছি। একজন চিকিৎসক কিন্তু ওই কেস টেকিং করে বসে থাকেন না, তারপরে তার স্যার আমার একটা প্রশ্ন ছিল। ঠিক আছে, প্রশ্ন এখনই বলতে হবে? আচ্ছা স্যার পরে বলবো। একটু মনে রাখেন, আর প্রাসঙ্গিক হলে এখনই বলেন। স্যার আমি বলতে চাচ্ছিলাম যে কেস টেকিং করার পর কি আগে মায়াজমটা নির্ণয় করতে হয় নাকি আগে না ঔষধ না না, কোনটা হবে সেটা? নির্ণয় করতে হয় সেটা বলি নাই। আমি বলছি এটা কেস টেকিং করার পরে, ঠিক আছে, আপনাকে ভাবতে হবে, কোনো কিছুতে আপনি ডিসিশনে আসতে পারবেন না। ঠিক আছে, আপনাকে আগে এইগুলা নিয়ে ভাবতে হবে। হ্যাঁ, এই ভাবনাগুলাকে পরে একত্রিত করতে হবে, কিভাবে সেটাও আসতেছি। হ্যাঁ, আচ্ছা স্যার। আচ্ছা, এরপরে আপনাকে এই ভাবনার মধ্যে আর একটা কি কোন স্টেজটা আসতে হবে, সেটা হচ্ছে কেন রোগ ওনার এই কাজটা হলো, এই রোগটা হলো, যেটাকে হোমিওপ্যাথিতে যে 3টা কারণ বলা আছে,
একটা হচ্ছে ফান্ডামেন্টাল কজ, আর একটা হচ্ছে এক্সাইটিং কজ, আর একটা হচ্ছে মেইনটেনিং কজ। ঠিক আছে, ফান্ডামেন্টাল কজটা কি, এটা কি কোনো মায়াজমের প্রভাবে হয়েছে কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন? যখন আপনি ওই যে রোগের অবস্থা এবং পারিবারিক ইতিহাসগুলো দেখবেন, তখন দেখবেন যে এটার মায়াজমটা আস্তে আস্তে পরিষ্কার হবে। তখন আপনি মিলাবেন ওর মধ্যে যে তার অতীতে ফ্যামিলির মধ্যে কি ছিল না ছিল, এগুলো যখন মিলাবেন তখন আস্তে আস্তে তার এই মায়াজমেটিক অবস্থাটা চলে আসবে। যেরকম একজনের আপনার হচ্ছে 15-20 দিন পর পর জ্বর আসে, আর একজনের আপনার বছরে 2 বার জ্বর আসে। দুইজনের জ্বরের কারণ একরকম না। ঠিক আছে, যার ঘন ঘন জ্বর আসে তার ভিতরে কোনো মায়োজমেটিক ঝামেলা আছে অথবা কোনো প্রিডিসপোজিশন আছে। ঠিক আছে, আর একটা হচ্ছে উত্তেজক কারণ। উত্তেজক কারণটা কি, দেখা যাচ্ছে একজনের ঘা হয়েছে, তার ঘাওটা হচ্ছে অ্যাকিউট, এটা কোনো ক্রনিক ঘাও না। ঠিক আছে, আপনি বা একজনের পেট খারাপ হয়েছে, আপনি তাকে ইনভেস্টিগেশন করার পরে কেসটিং এর মধ্যে আপনি দেখলেন যে আসলে সে প্রায় বাসি খাবার খায়, বাসি খাবার খাওয়ার পরেই তার পেটে ব্যথা হয়, বা সে রোদের মধ্যে কাজ করে, তার রোদের কাজ শেষেই তার মাথা ব্যথা হয়, আর কোনো কারণ নাই। তার এই কারণটা দূর করে দিলে এমনি রোগ ভালো হয়ে যাবে, ওষুধও লাগে না অনেক সময়। ঠিক আছে, আর একটা কি মেইনটেনিং কজ। ঠিক আছে, এমন কিছু কাজ আছে যেমন যেটা তার রোগ সারাতে বাধা দেয়। হ্যাঁ, যেরকম একজন মানুষের অ্যাজমা, সে এমন একটা ঘরে বসবাস করে যে ঘরটা এমন স্যাঁতসেঁতে, এমন অপরিচ্ছন্ন যে তার অ্যাজমা, ভালো মানুষ দিলেও ওই জায়গায় অ্যাজমা হয়ে যাবে। ঠিক আছে, অথবা কোনো মানুষ মেন্টালি সে ইরিটেবল, খুবই খিটখিটে মেজাজের, ব্যাকগ্রাউন্ডে কি দেখলেন, তার ব্যবসায়িক ভাবে সে এত ক্ষতির মধ্যে আছে যে আসলে ওই ক্ষতি না পোষানো পর্যন্ত তার এই ইরিটেবিলিটি যাবে না। ঠিক আছে, অথবা ব্যবসায়িক ক্ষতি তো সবসময় পোষানো যায় না, অথবা এমন কোনো ওষুধ দিতে হবে যে ওষুধটা তার সাথে ম্যাচিং করে এবং তার ওই ক্ষতিটার প্রভাবটা কমায় দেয়। ঠিক আছে, আবার ইদানিং অনেক মানুষের ডায়াবেটিস হয়। ঠিক আছে, ডায়াবেটিসের পিছনে ব্যাকগ্রাউন্ডে অনেক সময় আপনার এই মেইনটেনিং কজটা ফ্যাক্টর হয়ে যায়, সে সারা জীবন বসে বসে কাটায় দিল। ঠিক আছে, কিন্তু কোনো কাজই পরিশ্রমই করে নাই, তার শরীরের যেই আপনার কার্বোহাইড্রেট সেটা খরচই হয় না, সুগার খরচই হয় না। ঠিক আছে, আচ্ছা, তারপরে আর একটা জিনিস চিকিৎসকের মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে এই রোগের সংক্রান্ত কোনো জটিলতা আছে কিনা। এখন রোগের জটিলতা বলতে কি, জটিল রোগ ব্যাপারটা এরকম না। ঠিক আছে, সেটা হচ্ছে ওই রোগের কারণে অন্য একটা রোগ হচ্ছে কিনা। ঠিক আছে, যেরকম শরীরের মধ্যে একটা বড় টিউমার আছে, সেই টিউমারের কারণে শ্বাসকষ্ট হতে পারে, কারণ টিউমারটা বড় হয়ে গেছে, যার কারণে ফুসফুসের উপরে প্রেসার পড়তেছে, তার শ্বাসকষ্ট হচ্ছে, যে হাই প্রেসার হচ্ছে। এটা আপনার হচ্ছে এই প্যাথোলজিক্যাল পরিবর্তনটা তখন ফাইন্ড আউট করতে হয়, ওইখানে ওই যে ডায়াগনোসিস বললাম, ডায়াগনোসিসটার প্রয়োজন হয়। ডাক্তার বলতেছে যে ডাক্তার সাহেব আমার তো হাই প্রেসার, শ্বাসকষ্ট, ঠিক আছে, আর আমার হচ্ছে একটা টিউমার আছে পেটের মধ্যে। আপনি তখন তার সমস্ত তথ্য নেওয়ার পরে আপনার সন্দেহ হলো যে পেটের টিউমারের কারণে আপনি হাত দিয়ে পর্যবেক্ষণ করে দেখলেন টিউমারটা বড়। আপনি দেখলেন কি যে তার একটা টেস্ট দেওয়া দরকার। তখন টেস্ট করে দেখা যায় টিউমারটা এত বড় হয়ে গেছে যে তার হার্টে চাপ দিচ্ছে এবং ফুসফুসে চাপ দিচ্ছে, যার কারণে তার শ্বাসকষ্ট হচ্ছে এবং হচ্ছে। তার মানে এটা হচ্ছে কমপ্লিকেশন, অর্থাৎ ওই টিউমার ভালো না হওয়া পর্যন্ত, ওই টিউমারটা ছোট না হওয়া পর্যন্ত তার শ্বাসকষ্ট বা এগুলা নিয়ন্ত্রণে আসবে না। কথা বলছেন, এটা হচ্ছে কমপ্লিকেশন, এটাই হচ্ছে রোগের জটিলতা। হ্যাঁ, আর আরেকটা জটিলতা আছে যেটাকে বলা হয় কেস ডিসরাপশন। আমি খুবই হতবাক হয়েছি, আপনাদের কেস ডিসরাপশন নিয়ে একটা লেখা শাহিন স্যার আমাদের হোমিও ডাইজেস্টে দিচ্ছেন, আপনারা লেখাটা পড়তেছেন না। এই কেস ডিসরাপশনটা খুবই গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ যে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ছাড়া যত হোমিওপ্যাথি আছে সব হোমিওপ্যাথি কেস ডিসরাপশন করে। অর্থাৎ অনেকে বলে যে হোমিওপ্যাথি ওষুধে
ইয়ে হয়, ওষুধ বেশি হয়ে গেলে বা ভুল ওষুধ খাইলে ক্ষতি নাই, ঠিক আছে? এটা একদমই ঠিক না। ভুল ওষুধের কারণে যদি রোগটা আংশিক সদৃশ্য হয় ওষুধের সাথে রোগী, তাহলে যেটা হয় সেটা হচ্ছে কেসটা ডিসরাপশন হয়। এবং আমি আমার অবজারভেশন যে যারা নতুন চিকিৎসক, ঠিক আছে, যারা কম অভিজ্ঞ চিকিৎসক, তারা দেখবেন যে প্রচুর পরিমাণে সোরিয়াসিস বা চুলকানির অ্যাড দেয়, যে এক ওষুধেই চুলকানি নাই হয়ে গেছে, এক ওষুধেই তার গায়ের সমস্ত সমস্যা দূর হয়ে গেছে, ঠিক আছে? এর ভিতরে মানে অধিকাংশই ডিসরাপ্টেড। সে দেখা যাচ্ছে যে আসছে সালফার দিয়ে দিছে, কিন্তু রোগীটা ছিল হেপার সালফেট, এবং হেপার সালফার এবং সালফারের মধ্যে অনেকটা সিমিলারিটি আছে। আর সালফারটা হচ্ছে খুবই প্রমিনেন্ট ওষুধ, এত বড় ওষুধ যে সালফারের ম্যাক্সিমাম লক্ষণ প্রচুর ওষুধের সাথে মিল আছে, একটা পলিক্রেস্ট ওষুধ, ঠিক আছে? দেখা যাচ্ছে সালফার দিচ্ছেন, চর্মরোগটা নাই হয়ে ভিতরে ঢুকে গেছে, অন্য রোগের কারণ সৃষ্টি করতেছে, অন্য রোগ সৃষ্টি করতেছে। কিন্তু তার কেস টেকিং করলে, যদি সুন্দরভাবে কেস টেকিং করতো, তাহলে দেখা যাচ্ছে রোগীর চিত্রটা আসতো হেপার সালফের সাথে। এই হেপার সালফের পরিবর্তে যখনই সালফার দিছে, অথবা সালফার যদি আসে তাকে হেপার সালফ দিছে বা অন্য কোনো ওষুধ দিছে, তখনই সাপ্রেসড হয়ে যাবে, কারণ আংশিক মিল ছিল। এই ভুলটা সবচেয়ে বেশি হয়, কথা বলছেন? ডিসরাপশন। এই জন্য আপনারা ওই স্যারের লেখা কেস ডিসরাপশনটা এটা পড়বেন, এটা পর্ব আকারে চলতেছে, খুবই গুরুত্বপূর্ণ। এবং আপনাদের হোমিওপ্যাথিক ডাক্তারদের আরেকটা বলি, ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক ডাক্তারের সবচেয়ে ভয়ের বিষয় হচ্ছে ডিসরাপ্টেড কেস। এলোপ্যাথি ওষুধ খেয়ে, একটা জিনিস আজকে মাথায় রাখেন, এলোপ্যাথি ওষুধ খেয়ে যে পরিমাণে ক্ষতি হয় না রোগীর, হোমিওপ্যাথি ওষুধ খেয়ে যদি কেস ডিসরাপশন হয় তার থেকে বেশি ক্ষতি হয়। কথা বুঝছেন? এটা খুবই মারাত্মক। এলোপ্যাথি ওষুধ খেয়ে যে পরিমাণে ক্ষতি হয় না, একটা হোমিওপ্যাথি ডিসরাপ্টেড কেসে তার থেকে বেশি ক্ষতি হয়। সেই অনেক সময় রুগীকে বাঁচানোই যায় না, অনেক সময় রুগীকে আর ফিরানোই যায় না, কারণ কেস ডিসরাপশন হলে শরীরের মধ্যে প্যাথোলজিক্যাল পরিবর্তন হয়ে যায়। ওকে, তারপরে আমরা আসি, এই সব কিছুর পরে আমাকে কি করতে হবে? আমার কেসটিংটা দেখে আমাকে বুঝতে হবে যে আসলে রোগীটা কেমন, ঠিক আছে? এইটাই হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্রতা, অর্থাৎ রোগীর চিত্রটা ফুটে উঠছে কিনা আমার কেস টেকিং এর মধ্যে। যদি না ওঠে, তাহলে আমাকে জিজ্ঞাসা করতে হবে যে আপনার এই সমস্যাটা একটু বলেন তো, এই সমস্যাটা একটু বলেন তো। কেস টেকিং করার পরে দেখবেন যে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ডাক্তাররা চুপ করে বসে থাকে না, যতক্ষণ না ওষুধ ফাইনাল করে ততক্ষণ তাকে বিভিন্ন বিষয় জিজ্ঞাসা করতেই থাকে, ঠিক আছে? ইভেন এমনও দেখছি যে এই ওষুধ দেওয়ার পরেও প্রশ্ন করে অনেক সময় রোগীকে, আচ্ছা আপনি বলেন তো আরেকবার, এই জিনিসটা কি এরকম? ওষুধ সিলেকশন করার পরে ওষুধ চেঞ্জ হয়ে যেতে পারে, ঠিক আছে? তারপরে কি আরেকটা কাজ, সেটা হচ্ছে এই টোটালিটি অফ সিমটমস, ব্যক্তি স্বতন্ত্রতা, সবকিছু এতক্ষণ যা আলোচনা করলাম সবকিছু নির্ণয় হয়ে গেলে আমাকে একটা সিমিলার ওষুধ তার জন্য খুঁজে বের করতে হবে, ঠিক আছে? এরপরের কাজ হচ্ছে তার জন্য ওষুধ নির্বাচন করা বা সিমিলার ওষুধটাকে খুঁজে বের করা, যে তার এই লক্ষণগুলা কোন ওষুধের সাথে মিল। পরবর্তী কাজ হচ্ছে ওষুধ সিলেকশন করা, ওই যেটা বললাম সিমিলিবাস কিউরেন্টার, ওইটারই আরেকটা অ্যাডভান্স ইয়ে হচ্ছে যে এই হাজার ওষুধ থেকে আমাকে খুঁজে বের করতে হবে তার জন্য সিমিলিমাম ওষুধ কোনটা, ঠিক আছে? এবং এই কাজটা করার জন্য আমাদের আরেকটা জিনিস এখানে প্রয়োজন হয়, সেটা হচ্ছে রেপার্টাইজেশন। যেহেতু একজন মানুষের পক্ষে হাজার ওষুধ খুঁজে বের করা সম্ভব না, এটা হ্যানিম্যানের পক্ষেও সম্ভব হয় নাই, ঠিক আছে? হ্যানিম্যান নিজেই রেপার্টরি তৈরি করার জন্য উদ্যোগ নিয়েছিলেন,
ঠিক আছে, উনি যখন দেখলেন সখানেক ওষুধ আবিষ্কার করার পরে উনি দেখলেন যখন আমার পক্ষে এটা এত মনে রাখা সম্ভব নয়, তখন তিনি রেপার্টরির কথা চিন্তা করলেন এবং তাকে রেপার্টরি তৈরি করতে বাউনিং হোসেন হেল্প করেছিলেন। ঠিক আছে, এবং বর্তমানে আমরা সবচেয়ে ব্যবহার করি হচ্ছে কেন্ট রেপার্টরি। ডাক্তার কেন সর্বশেষ সর্বাধুনিক রেপার্টরিটা আবিষ্কার করেন। ঠিক আছে, এই রেপার্টরি ছাড়া অ্যাকচুয়ালি ওষুধ নির্বাচন করা একদমই ইম্পসিবল হয়ে যায়, বিশেষ করে ক্রনিক কেসগুলোতে। তারপরে আসে শক্তি ও মাত্রা নির্ধারণ। শক্তি ও মাত্রা নির্ধারণ, আপনি রোগীর জন্য প্রপার কোন ওষুধটা সেটা দিবেন, এবং সেই শক্তি ও মাত্রা নির্ধারণের জন্য আপনাকে জানতে হয় কি, আপনাকে যে জানতে হয় সেটা হচ্ছে লেভেল অফ হেলথ। ঠিক আছে, হয়ে গেল, আপনাকে লেভেল অফ হেলথ জানতে হয়। এই লেভেল অফ হেলথটা কি, এইটা বর্তমান যুগে এই যে ক্লাসিক্যাল হোমিওপ্যাথির সাথে আর একটা বিষয় যুক্ত করছেন প্রফেসর জর্জ ভিতলকাস। উনি এখানে এমন ভাবে বৈজ্ঞানিক ভাবে বিশ্লেষণ করছেন, হোমিওপ্যাথির সব মূল নীতি ঠিক রেখে উনি আরেকটু অ্যাডভান্স ওয়েতে এমন একটা তত্ত্ব আবিষ্কার করছেন যে তত্ত্বের মাধ্যমে আপনি খুব সহজে রোগীকে কত পোটেন্সি ওষুধ দিবেন, কেন দিবেন, সেই জিনিসটা খুব সহজেই বের করা যায়। এবং আপনার ওই ওষুধ দেওয়ার পরে অবস্থা দেখে পরবর্তী ওষুধগুলোর পরিবর্তন বা পোটেন্সি বাড়ানো কমানো এই বিষয়গুলা খুব সহজেই আপনার করা যায়, নির্বাচন করা যায়। সেটা হচ্ছে লেভেল অফ হেলথটা জানা বর্তমান যুগে। আর এছাড়াও আরো আছে, হেরিং এর ল আছে, কেন্টের অবজারভেশন আছে, এগুলা তো অবশ্যই জানতে হয়। এরপরে আমাকে ভাবতে হয় কি, যে এই অবস্থায় আমি রোগীকে কতটুকু কি করতে পারবো, অর্থাৎ রোগের যে ভাবি ফল অর্থাৎ ভবিষ্যৎ কি, আসলে কি রোগটা কিউরেবল না ইনকিউরেবল, এই একটা প্রশ্ন তখন রোগীর ডাক্তারের মধ্যে আসে, যেটা রোগীকে তিনি তাৎক্ষণিকভাবে বলতেও পারেন নাও পারেন। এই অবস্থা যদি ইনকিউরেবল হয়, এটা কি সার্জারি করতে হবে নাকি ওষুধে সে ভালো থাকবে, তারপরে আর কিছু করার নাই। অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে আমরা রোগীকে বলি যে আপনার এই কেসটা আর ভালো করা সম্ভব না, ঠিক আছে, আপনি হোমিওপ্যাথি ওষুধ খেয়ে যতটুকু সম্ভব আরামে থাকবেন, যেটা এলোপ্যাথিতে পারবেন না। ঠিক আছে, আবার যেমন কারোর ডায়াবেটিস, এখন ডায়াবেটিসের মধ্যে এমন কিছু নাই যেটা অপারেশন করে ফালায় দিতে হবে। অথবা আমরা অনেক সময় বলি যে আপনার এটা আমাদের পক্ষে এই মুহূর্তে আর কিউরেবল না, এটা আপনাকে সার্জারির মধ্যে যাইতে হবে। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে প্রগনোসিস। এই প্রগনোসিসটা প্রথম দিনও অনেক সময় করা যায়, বেশিরভাগ ক্ষেত্রে জটিল ক্রনিক হলে প্রথম দিন কিছু করা যায় না, কয়েকবার ওষুধ দেওয়ার পরে ফলো আপের সময় প্রগনোসিসটা করতে হয়, বা রোগী জিজ্ঞেস করে, রোগী তো আসে আগেই জিজ্ঞেস করে, আর রোগী দেখানোর আগে ফোন দিয়ে জিজ্ঞাসা করে যে আমার এই রোগটা কি সারবে। ঠিক আছে, আমাদের কাছে যেসব ফোন আসে আগে রোগী ফোন দিয়ে জিজ্ঞাসা করে যে এই রোগটা কি সারবে, তখন আমরা কি বলি, আমরা বলি যে আপনাকে ওষুধ না দিয়ে আপনাকে দেখলামই না, বুঝলামই না, আমি কিভাবে বলবো সারে, আমি কি রোগ সারানোর মালিক। আরেকটা কথা আমি বলি, এই প্রশ্নটা কি আপনি কোনো এলোপ্যাথি ডাক্তার দেখাইছেন না আগে? বলে হ্যাঁ দেখাইছি। আপনি কি এই প্রশ্নটা ডাক্তারকে করছিলেন? বলে না। তো সেখানে যদি না করেন তাহলে আমাকে করলেন কেন? এটা বলি অবস্থা ভেদে, মানে হোমিওপ্যাথদের আন্ডার এস্টিমেট করা হয়, যার কারণে আগেই গ্যারান্টি চাই, রোগী গ্যারান্টি চাই। এই যে আপনি এই গ্যারান্টিটা তখনই দিতে পারবে যখন আপনি একজন ভালো প্রেসক্রাইবার হবেন। আর ভালো প্রেসক্রাইবার তখনই হবেন যখন উপরের যে আলোচনা করে গুলো করলাম যখন আপনি এগুলো মেনটেন করবেন, এগুলো বুঝবেন। ঠিক আছে, তারপরে আমরা আর কি করি, এটা অ্যানামনেসিসের পরে, এটা অ্যানামনেসিসটা আমি বললাম কি, অ্যানামনেসিসটা অনেক সময় রোগীকে বলাও হয়, অনেক সময় নাও বলা হয়, অনেক সময় ফলো আপের পরে কয়েকবার ওষুধ দেওয়ার পরেও বলা হয়।
ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা আরেকটা করি, এটাও হ্যানিম্যানের নির্দেশ, অ্যাফোরিজম 4-এ আছে যে আপনাকে প্রিজার্ভার অফ হেলথ, ঠিক আছে, অর্থাৎ স্বাস্থ্যের সংরক্ষক হতে হবে। কি কি কারণে তার রোগগুলা বাধাগ্রস্ত হচ্ছে, আরোগ্যে বাধা হচ্ছে, সেই বাধাগুলো দূর করতে হবে, ঠিক আছে? সেটার মধ্যে কি থাকে? সেটার মধ্যে আহার এবং পথ্য, যেটা হচ্ছে ডায়েট অ্যান্ড রেজিমেন, ঠিক আছে? রুগীকে অনেক সময় ওষুধ দেওয়ার পরে বলা হয় আপনি এইভাবে চলবেন, এইভাবে করবেন, এতদিন বিশ্রামে নেবেন, এতদিন এটা করবেন না, এতদিন গরম পানি দিয়ে গোসল করবেন না, এতদিন এটা করবেন না, এতদিন, এইটা হচ্ছে আপনার হচ্ছে ডায়েট এন্ড রেজিমেন। এটা হচ্ছে রেজিমেন বলে, এইটা খাবেন না, ওইটা খাবেন না, এটা হচ্ছে ডায়েট। তাহলে এই ডায়েট এন্ড রেজিমেনের মধ্যে দুইটা ভাগ, একটা হচ্ছে ডায়েট যেটা ভাইটাল ফোর্সকে আপনার হচ্ছে সবল করে এই ধরনের খাবার খাইতে বলা, এবং যেটা ভাইটাল ফোর্সকে বিব্রত করে সেটাকে নিষেধ করা, ওষুধের কাজকে বাধাগ্রস্ত করে, ঠিক আছে? আর রেজিমেন্টটা হলো যেই জীবনযাত্রা আপনাকে আপনার ভাইটাল ফোর্সকে উজ্জীবিত করে সেটার পরামর্শ দেওয়া, এবং সেটা যেটা আপনার ভাইটাল ফোর্সের জন্য ঝামেলা তৈরি করে সেটাকে নিষেধ করা। হ্যাঁ, যেমন পর্যাপ্ত ঘুম, মুক্ত বাতাস, হালকা ব্যায়াম, মানসিক প্রশান্তিতে থাকা, এই বিষয়গুলো। এই বিষয়ে হ্যানিম্যান এই যে 260 থেকে 263 নাম্বার অ্যাফোরিজমে এই বিষয়টা আরো ক্লিয়ার করছেন, যেটা মেইনটেনিং কজের মধ্যেও পড়ে। তাহলে এটা দুইটার সাথে সম্পর্কিত, একটা হচ্ছে মেইনটেনিং কজ, আর একটা হচ্ছে আরেকটা কি প্রিজার্ভার অফ হেলথ, এটার সাথে সম্পর্কিত। তাহলে আহার এবং পথ্য, এই হচ্ছে সর্বশেষ ধাপ। এই কয়টা ধাপ যখন আপনি একজন চিকিৎসক মেনটেন করবেন, ঠিক আছে, তখন আমাদের ক্লাসিক্যালি হোমিওপ্যাথিক চিকিৎসাটা সম্পূর্ণ হলো। এবং আপনাদেরকে হোমিওপ্যাথিতে কি শিখতে হবে যদি এখন প্রশ্ন করি, তাহলে আপনাদের শিখতে হবে এই যেটা আলোচনা করলাম, এই জিনিসটাই শিখতে হবে, এবং আমরা আপনাদেরকে এইটাই শেখানোর চেষ্টা করবো। আজকে ক্লাসটা নেওয়ার মূল উদ্দেশ্য ছিল এটা, যে অ্যাকচুয়ালি আপনারা আমাদের কাছে কি শিখবেন, ঠিক আছে? যদি আমি আপনাদেরকে এরকম একটা টাইটেল দিতাম যে আমাদের কাছে কি শিখবেন, তাহলে আপনারা এখানে অর্ধেকেও ক্লাসে উপস্থিত হতেন না, আপনারা বুঝতেনই না ক্লাসটা কত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এখন আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন যে আমাদেরকে কি শিখতে হবে। এইবার হাত তুলে প্রশ্ন করবেন। জি, নাজমুল হাসান, আপনি বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম সালাম। স্যার, কেস টেকিং এর যে ব্যাপারটা বললেন, যে এখন ক্রনিকের ক্ষেত্রে এবং একিউট ক্ষেত্রে, দুই ক্ষেত্রে কি কেস না, টেকিং কি একই রকম আলাদা? না। অ্যাকিউটের ক্ষেত্রে অনেক সময় 5-10টা কথার উপরে প্রেসক্রিপশন করা যায়, কিন্তু আপনাকে আগে এই জ্ঞানগুলা থাকতে হবে। এই জ্ঞানগুলা না থাকলে আপনি তো ডিসিশন নিতে পারবেন না এটা কি ক্রনিক না অ্যাকিউট, তাই না? যখন আপনি জি এই স্যার। জ্ঞানগুলো অর্জন করবেন তখন আপনি ধরতে পারবেন যে এটা অ্যাকচুয়ালি অ্যাকিউট রোগ। তখন আপনি 5-10টা প্রশ্ন করেই আপনি সহজে উত্তর দিতে পারবেন। একজন রোগী এসে বললো যে আমার খুব হঠাৎ করে ঠান্ডা জ্বর লাগতেছে, আপনি বললেন যে আচ্ছা আপনি গতকাল কি করছিলেন? আমি কালকে মোটরসাইকেল ড্রাইভিং করছিলাম। হেলমেট পরছিলেন? না। বাতাস লাগছিল মাথায়? বলছে হ্যাঁ, প্রচুর বাতাস লাগছিল। এই বাতাস, তখনই রোগী বললে ওই বাতাস লাগার পরের থেকে আমার নাক দিয়ে পানি পড়তেছে, ঠান্ডা লাগতেছে। আর কি মনে হচ্ছে? মনে হচ্ছে এতে আমি মনে হয় মরে যাবো ভাই। ডাক্তার সাহেব, আমি মনে হয় আর বাঁচবো না। আমার মাঝে মাঝে এরকম মনে হয় কাল সকালে উঠে দেখবেন যে আমি মরে গেছি। এইটুক সামান্যতে আপনি যদি এক্সপেরিয়েন্সড হন, আপনি এই সামান্য কথা শুনে আপনি বুঝতে পারবেন কি ওষুধ। একজন বলেন। স্যার, একুনাইট। রাইট, এইটা আছে অ্যাকিউট, কথা বুঝছেন? জি, রাইট, ওকে। দেখছেন, এই জ্ঞানগুলো যদি থাকে আপনার, তখন ওই যে লক্ষণের সাথে কি মিলে গেল না?
রোগচিত্র মিলছে? জি স্যার। এটা হচ্ছে কেস টেকিং, এটা কি অ্যাকিউট কেস টেকিং। আর ক্রনিকের ক্ষেত্রে এত সহজ না। ঠিক আছে, আচ্ছা স্যার, ক্রনিকের ওষুধের ক্ষেত্রে যে রোগী, মাত্রা নির্ণয় আচ্ছা আমি এক এক করে স্যার জিজ্ঞাসা করি। নাজমুল হাসান, আপনার প্রশ্নের উত্তর আমি আসতেছি, একটু হাত তোলেন। মাহবুল্লাহ আল ফারুক, কি আমি হাত তোলেন, হাত না তুললেও উত্তর দিব না। ডিসিপ্লিন ফার্স্ট। স্যার আমার ইয়েকে একটু আল শুনবেন। ফারুক নামে একজন আছে, আল ফারুক এমডি কি, আচ্ছা যাই হোক। রেজাউল করিম, আপনি বলেন। জি বলেন। জি, ধন্যবাদ। মানে চমৎকার চমৎকার ক্লাসটা হয়েছে। ক্লাসিক্যাল হোমিওপ্যাথি রোগীর যে চিকিৎসার ধাপগুলো খুব চমৎকার ভাবে উপস্থাপন করেছেন, এজন্য স্যারকে ধন্যবাদ। আপনি একটা জায়গায় বলেছেন শক্তি ও মাত্রা নির্ধারণের ক্ষেত্রে মানে ভিতলকাস একটা তত্ত্ব দিয়েছেন। স্যার যদি খুব সংক্ষেপে জি, যদি তত্ত্বটা একটু একটু বলতেন আর কি। এটা অনেক বড় আলোচনা, একটা বই আছে লেভেল অফ হেলথ, কথা বলছেন, এটা অনেক বড়। ও এটার দুইটা আচ্ছা পার্ট, একটা হচ্ছে আচ্ছা সায়েন্স অফ হোমিওপ্যাথি, সেকেন্ড পার্ট হচ্ছে লেভেল অফ হেলথ। ঠিক আছে, সবচেয়ে আচ্ছা বড় কথা হচ্ছে যে আপনি পোটেন্সি নির্বাচনের ক্ষেত্রে, ঠিক আছে, কয়েকটা বিষয় আছে, এমনি কয়েকটা ভাগ করছেন যে হেলথের লেভেল যদি এরকম হয়, যেমন প্রথমে উনি 3টা ভাগ করছেন, এবিসিডির মধ্যে আবার 4টা করে ভাগ আছে এবং অসংখ্য ভাগ থাকতে পারে, তবে 4টা করে ভাগ আছে। উনি ওইখানে প্রমাণ করে একদম বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, উনার কেস, লক্ষ লক্ষ কেস অ্যানালিসিস সবকিছু দিয়ে প্রমাণ করে দেখাইছেন যে যদি এ এ লেভেলের কোনো রোগী আসে, তাহলে আপনার তার একটা ক্রনিক হোক অ্যাকিউট হোক একটা ওষুধ দিবেন এবং খুব হাই পোটেন্সির ওষুধ দিবেন, রোগী ভালো হয়ে যাবে। সেকেন্ড স্টেজে এসে আপনার যদি বি লেভেলের হয়, এখানে 5, 6, 7 এইখানে যদি এসে এই লেভেলের রোগী হয়, তাহলে তার কেসটাকে আপনি আরোগ্য করতে পারবেন এবং পোটেন্সি লাগবে 200 থেকে 1M এরকম। ঠিক আছে, তারপরে উনি আরেকটা দেখাচ্ছেন লেভেল 4, সেখানে যদি আপনার আপনার 12 নাম্বার লেভেলের দিকে চলে যায়, মানে সরি নিচের দিকে চলে যায় লেভেলের, তাহলে সেই ক্ষেত্রে সেই রোগীকে আরোগ্য করা ছোটা অসম্ভব, এবং তার ক্ষেত্রে সবচেয়ে নিম্ন মানের অনেক সময় মাদার টিংচার প্রয়োজন হতে পারে। ঠিক আছে, এটা বিশাল চ্যাপ্টার, বিশাল ব্যাখ্যা। হ্যাঁ, এটা আমরা আস্তে আস্তে আপনাদের শেখাবো, সমস্যা নাই। ওকে, ধন্যবাদ স্যার। তো এই যে বইটার কথা বললেন লেভেল অফ হেলথ ভিতলকাস, বই অ্যাভেলেবল বইটা কি আমাদের বাংলাদেশে? ফটোকপি পাওয়া যায়, অরিজিনালের দাম অনেক বেশি, অরিজিনালটাও তেমন একটা পাওয়া যায় না। কোথায় কোথায় পেতে পারি এটা? এটা যে আমাদের যে নাম্বার দেওয়া আছে ওইখানেও যোগাযোগ করলে পাবেন। আচ্ছা আচ্ছা এটা ইংরেজিতে, বাংলা নাই। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে স্যার। আচ্ছা, তারপরে তাহেরা আক্তার তুরান। তাহেরা আক্তার, আপনি হাত তুলেছিলেন। জি বলেন। আমি আর কোনোদিন ক্লাস করি নাই, এমনি আজকে ক্লাসটা অনেক ভালো লাগছে। আচ্ছা, থ্যাংক ইউ। ধন্যবাদ, এটাই বলতে আস্তে চাই। আস্তে এগুলাই শিখাবো আপনাদের, তখন থাকবেন সঙ্গে ইনশাল্লাহ। সুলতানা ইনশাআল্লাহ। 2005, আপনি হাত তুলেছিলেন। স্যার, আমার প্রশ্ন হচ্ছে মানে আমাদের মানে মানুষের যে শারীরিক লেভেলটা, অর্থাৎ এটা মানে সুস্থ অবস্থায় মানে কিছুটা অসুস্থ, এই ক্ষেত্রে কি আমরা হাই পোটেন্সি ব্যবহার করব নাকি এই ক্ষেত্রে লো পোটেন্সি ব্যবহৃত হয়? না, শারীরিক অবস্থা দিয়ে শুধু হোমিওপ্যাথি হয় না, এর সাথে মানসিক অবস্থা জানতে হবে। এটা পাগল, ঠিক আছে, তার জ্বর আসছে, তাকে যে পোটেন্সি দিবেন, আর একজন সুস্থ মানুষ জ্বর আসছে তাকে সেই পোটেন্সি দিতে পারবেন না, কারণ পাগলের হচ্ছে মেন্টাল সাইডটা ডিজেবল। ঠিক আছে,
তার জ্বর আসলে ওর কোনো ওষুধই দেওয়া লাগবে না, ও 2 দিন পরে একাই সেরে যাবে। কেন? দেখবেন যে কোনো তীব্র রোগ থাকলে ছোটখাটো রোগ হয় না। অনেক সময় সে বৃষ্টিতে ভিজছে, একটু ঠান্ডা লাগছে, পরের দিন যায় দেখবেন যে পাগল ভালো হয়ে গেছে। তারে হাইপোটেনসি দিলেও কিছু না, লো পোটেনসি দিলেও কিছু না, ঠিক আছে? আর একজন সুস্থ মানুষ, ওই যে বললাম মোটরসাইকেলের তার জন্য তখন আপনি ওই লেভেল অফ হেলথ বিচার করতে হবে, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। তারপরে আব্দুর রহিম, আপনি হাত তুলেছেন। স্যার আমার একটা অনুরোধ ছিল স্যার, অনুরোধটা হচ্ছে লেভেল অফ হেলথ এই বইটা যেন স্যার আপনার মাধ্যমে অনুরোধটা পৌঁছানোর জন্য, এই যে লেভেল অফ হেলথ এই বইটা যেন স্যার শাহিন মাহমুদ স্যার বাংলা করেন স্যার, আমার একটা অনুরোধ স্যার। ওই বইটা এতে আমাদের বাংলা, অনেক স্টুডেন্টরা ওই স্যার বইটা বাংলা হচ্ছে আমাদের আইএসসিএইচ ইন্টারন্যাশনাল একাডেমি অফ ক্লাসিক্যাল হোমিওপ্যাথি বাংলাদেশের যিনি কোঅর্ডিনেটর আছে ডাক্তার ধীমান রায় স্যার, উনি এটা অনুবাদ করতেছেন, এটা পাবলিশ হবে, ঠিক আছে? কিন্তু সময় লাগবে। ওকে, ঠিক আছে, তাহলে আপনাদের সবার প্রশ্নের উত্তর আশা করি দিয়েছি, ঠিক আছে? আজকের ক্লাসটা, স্যার আমার কি ছিল আপনার নাম কি যেন? স্যার? আমি বলছিলাম আগে, কিন্তু স্যার বলছে যে স্যার স্লাইডটা যদি আজকে আমাদেরকে দিয়ে দেন তাহলে স্লাইড তো দিবই, আমি তো প্রথমে বললাম স্লাইড দিয়ে দিব। স্যার আমাদের গ্রুপে দেওয়া হবে? হ্যাঁ, গ্রুপে দেয়া হবে, সবার গ্রুপে দিয়ে দিব ইনশাল্লাহ। তাহলে আজকের ক্লাসটা কি প্রয়োজন ছিল তো নাকি? জি স্যার, অনেক যারা অবশ্যই প্রয়োজন ছিল, অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাইলাম। যারা একদম নতুন নিউ কামার, আপনাদের অভিমত জানতে চাচ্ছি। যারা হ্যাঁ নিউ স্যার, কামার, ভালো লাগছে, যারা কিন্তু যারা ক্লাসিক্যাল হোমিওপ্যাথিতে একদম হোমিওপ্যাথি, নতুন ভর্তি হয়েছেন, নতুন, স্যার ক্লাসিক্যাল সে হোমিওপ্যাথি আর কিন্তু কম। এমনি হোমিওপ্যাথির মধ্যে পার্থক্যটা কি? আমি যেটা বললাম এটাই হোমিওপ্যাথি, বুঝছেন? এর বাইরে বাজারে যা দেখেন সেগুলো সবই হোমিওপ্যাথির নামে অন্য কিছু, অপহোমিওপ্যাথি। হোমিওপ্যাথি মূলত একটাই, সেটা হচ্ছে বর্তমানে আলাদা করার জন্য ক্লাসিক্যাল নাম দেওয়া হয়েছে, বাট ক্লাসিক্যাল বলতে চিরাচরিত হোমিওপ্যাথি, ঠিক আছে? এই আর কি। আচ্ছা, ফারুক হোসেন, আপনি হাত তুলেছিলেন, কিছু বলবেন? জি স্যার, আমি বলছিলাম যে ক্লাসটা আজকে প্রথম করলাম আমি। আপনার ক্লাসটা খুব ভালো লাগলো, আরো আগে থেকে করতে পারলে হয়তো আরো একটু বেসটা ভালো হতো, অনেক বেশি জানতে পারতাম। আজকে না স্যার না, আমরা এখনো ক্লাস শুরু হয় নাই, এভাবেই আজকে বলতে পারেন যে ফার্স্ট ইয়ারের কয়েকটা ক্লাস আমি নিয়েছি, 7-8টা, আর আজকে হচ্ছে আমরা ওভারঅল একটা ক্লাস নিলাম, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমাদের মূল থ্যাংক ক্লাসগুলো ইউ শুরু স্যার। হবে ঈদের পরে। জি স্যার, জি স্যার, অনেক ভালো লাগলো, আপনাকে থ্যাংক ইউ। এই জন্য পরবর্তী ক্লাসগুলো করতে পারি আপনার এইটাই আর কি স্যার, খুব ভালো লাগলো। আসাদুজ্জামান সুজন হাত তুলেছেন, আসাদুজ্জামান সুজন। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, জি। স্যার আমি নতুন ফার্স্ট ইয়ারে স্যার, এই জন্য আমি কোনো কিছু মানে বলতে পারি না স্যার, কিন্তু আজকের ক্লাসটা স্যার অনেক ভালো লাগলো স্যার। ঠিক আছে, ধন্যবাদ। পিন্টু কুমার। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। জি, খুব সুন্দর ক্লাস নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। ওই যে প্রথম দিক দিয়ে আমার ঢুকতে একটু কষ্ট হয়ে গেছিল, ওই জন্য যদি ভিডিওটা থাকতো তাহলে আমি পড়াশোনা দেখে পাবেন, গ্রুপে দেওয়া হবে। হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সবাইকে। আর এখানে যারা এবার ফোর্থ ইয়ারে পরীক্ষা দিচ্ছেন, আপনাদের একজন মতামত একটু বলেন। জাহাঙ্গীর বাবু, আপনার মিউট করেন প্লিজ। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা যারা এবার ইন্টার্নি করবেন, আজকের ক্লাসটা আপনাদের কি প্রয়োজন ছিল কিনা, কি মনে করেন? স্যার আপনার সঙ্গে একটু কথা বলি স্যার। জি বলেন। বলছি স্যার, আমি হোমিওপ্যাথিতে দ্বিতীয় বর্ষে পরীক্ষা দিলাম, তৃতীয় বর্ষে উঠবো ইনশাল্লাহ, জি, আশা করি। তো আমি যতটুকু বুঝছি হোমিওপ্যাথি একটি বিশাল সমুদ্র, এখানে ডুব দিয়ে মাটি পাওয়াটা সো টাফ। না, তারপরেও আপনার লেকচার শুনে
অত্যন্ত ভালো লাগলো। তো যেহেতু এখন রমজান মাস চলছে স্যার, সময়টার দিকেও আমাদের একটু খেয়াল করতে হবে। হ্যাঁ, সরি স্যার, আমি আসলে ওইভাবে বলতে চাইনি। জাস্ট না না, এটা নিয়ে গত ক্লাসে আমরা কথা বলেছি। আরেকটু দেরিতে হলে অনেকে ভালো হয়, কিন্তু আমাদের অনেক প্রত্যন্ত অঞ্চলে, গ্রাম অঞ্চলে একদম সেই সুন্দরবনের ভিতরে আছে এরকম মানুষও ক্লাস করে। সেখানে জি 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 রাত 9:30, আর ঢাকা শহরে রাত 9:30 এক না, না না, ঠিক ঠিক আছে? আছে। এবং অনেক অনেক এখন জায়গাতে 9:30-9:30 মধ্যেই তারাবি শেষ হয়ে যায়, ঠিক আছে? তা আমরা জি জি সবকিছু মাথায় রেখে এই টাইমটা দিছি, আর ওকে, রেকর্ডেড থ্যাংক ক্লাস ইউ স্যার, হবে, থ্যাংক কোনো ইউ। সমস্যা নাই। আর মাঝে মাঝে স্যার ওই যে মানে মানে রেগুলারলি যদি আমরা ক্লাসগুলো করতে পারি, আশা করি আমরা আরো আস্তে আস্তে উন্নতি করতে পারবো এটা ইনশাআল্লাহ। রমজানের পরে রেগুলার ক্লাস পাবেন, আমরা অলরেডি রুটিন প্রায় তৈরি করে ফেলেছি, পেয়ে যাবেন, ঠিক আছে? জি স্যার, জি, ঠিক থ্যাংক ইউ আছে, স্যার। ভালো থাকবেন। আমি জানতে চাচ্ছি, 4th ইয়ারে যারা এবার পরীক্ষা দিচ্ছে, 4th ইয়ারে যারা পরীক্ষা দিচ্ছেন, আপনাদের কাছে ক্লাসটার প্রয়োজনীয়তা আসছিল কিনা, এটা একটু বুঝতে চাচ্ছিলাম। জি স্যার, ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য। এবং আপনার বাক্য পরিমাপটা আরো যদি ওই ক্লাস অনুযায়ী যদি আরেকটু ক্লিয়ার হতাম তাহলে আরো ভালো হতো। খুবই গুরুত্বপূর্ণ ছিল আমি মনে করি আমাদের জন্য। ফার্স্ট ইয়ারের জন্য এটা এতটা ইম্পর্টেন্ট না, কারণ ফার্স্ট ইয়ার এখন এটা এতটা বুঝতে পারবে না, কিন্তু আমাদের জন্য ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, এখন আপনাকে আপনার দুইটা বিষয় আমি একটু এখানে ক্লিয়ার করি। এক নাম্বার হচ্ছে যে, আমি এটা জানতে চাইলাম যে কারণে অ্যাকচুয়ালি এইটা ফার্স্ট ইয়ারেই এই কাজটা বোঝায় দেওয়া উচিত টিচারদের, যে তোমরা কি শিখতে চাচ্ছ, কি শেখানো হবে তোমাদের, ঠিক আছে? এইটা কমপ্লিট করতে পারলে তোমরা একজন ক্লাসিক্যাল হোমিওপ্যাথ বা সত্যিকারের হোমিওপ্যাথিক চিকিৎসক হইতে পারবা। এইটা আমাদের কলেজগুলোতে শেখানো হয় নাই, যার কারণে আমার কাছে মনে হচ্ছে যে এটা ফার্স্ট ইয়ারের জন্য ইম্পর্টেন্ট না। কিন্তু এটা ফার্স্ট ইয়ার থেকে এই ধারণাটা, আমি একটা ওভারঅল কনসেপ্ট, একটা আইডিয়া দিলাম যে আপনার সামনে এই মিশন, ঠিক আছে, যেটা আপনারা 4th ইয়ারে যেও পান নাই। না স্যার, না স্যার, আসলে এটার ক্ষেত্রে আমি জানি না অন্য কলেজগুলোর ক্ষেত্রে কি, আমাদের স্টুডেন্টরাই তো ইরেগুলার, আচ্ছা, ঠিক আছে, আমরাই তো ক্লাসে খুব কম অ্যাটেন্ড থাকি। সেটা ঠিক আছে, সেটাও একটা ফ্যাক্ট। বাট আমরা তো আপনাদের প্রশ্নের মধ্যে কি এটা আসছে? না স্যার। 4 বছরে যে পরীক্ষা দিলেন, তার ভিতরে একটা সমন্বিত একটা থাকা উচিত ছিল না? অবশ্যই অবশ্যই। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ ওকে। বিষয়। তার মানে এই যে আলোচনাটা করলাম, এই আলোচনাটা কলেজে হয় না, কোনো কলেজেই হয় না, হয় ভেঙে 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 ভেঙে, জি স্যার। কমপ্লিট হয় না। যেটাকে বলা হয় কম্প্রিহেন্সিভ কনসেপ্ট, সেই দৃষ্টিকোণ থেকে হয় না, ঠিক আছে? জি স্যার, এটা খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, আপনারা আস্তে আস্তে এই জিনিসগুলাই শিখবেন, এবং আশা করি ভবিষ্যতে ক্লাস অব্যাহত থাকবে। আমি সবার প্রশ্ন নিতে পারছি না, লাস্টে 2জন প্রশ্ন করছেন। ফখরুল ইসলাম, আপনি সংক্ষেপে বলেন, এবং এরপরে প্রস্তুত থাকবেন আরজিনা খাতুন। ফখরুল ইসলাম, আপনি বলেন। জি, আসসালামু আলাইকুম স্যার। আমি তো মোটামুটি ক্লাসে থাকি সব ক্লাসেই, কিন্তু যতই এর ভেতরে ঢুকছি ততই মনে হচ্ছে যেন এই সবার কথাই শুনে মনে হচ্ছে যে একটা বিশাল চ্যালেঞ্জ। আমি তো সদ্য ফার্স্ট ইয়ারে ভর্তি হলাম। এই আপনার চ্যালেঞ্জ খুব ওভারকাম করা সময় আসলে বাকি, এবং কতটুকু আপনার সম্ভব সেইটা নিয়ে ভাবছি স্যার। এটা একদমই সম্ভব, ঠিক আছে? আজকে আপনি পুরা বিষয়টা দেখলেন, ঠিক আছে? জি আমরা যখন আপনি শুধু ক্লাস করতে থাকেন, আপনার সামনে 4.5 বছর সময়, ঠিক আছে? জি বিশাল বড় সময়। এর ভিতরে আশা করি ক্লাস যদি করেন তাহলে এই জিনিসটাই সহজ হয়ে যাবে। আর ক্লাস না সবাই করলে বলছেন যে বিশাল সমুদ্র, এই সমুদ্র। ক্লাস না করলে এটাই পাহাড় হয়ে যাবে, ঠিক আছে? জি 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 আর সবচেয়ে বড় পাহাড় হবে আপনি সবকিছুই করলেন, রুগী আসলে পুরা কনসেপ্ট মাথায় না থাকলে পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় এবং সবচেয়ে বড় দুর্দশা আপনার জন্য। মানে আপনার যারা করবে না, যারা এই পদ্ধতিতে যাবে না, তাদের জন্য সবচেয়ে বড় দুর্দশা এটা। জি, আরজিনা খাতুন, আপনি বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আসলে বিগত দিনেও আমি আপনার ক্লাসগুলি করেছি, অনেক মনমুগ্ধকর। আজকেরটা আরো সুন্দর ছিল। আর আপনার ক্লাসগুলি অনেক অনেক সুন্দরভাবে আপনি বুঝে যেভাবে দেন তাতে অনেক আমরা অনেক ভাবে খুব সুন্দরভাবে আমরা শিখতে পারি।
তো স্যার আসলে ওই যে শাহিন স্যারের একটা বই ছিল যেটা লিস্টের মধ্যে ছিল, শাহিন স্যার সহ আরো একটা বই যেটা আমি লাইব্রেরিতে পাইনি নিউ মার্কেটে। তো ওই দুইটা বই কিভাবে পাবো স্যার? ওই যে নাম্বারটা দিয়েছি ওই নাম্বার দিয়ে দিয়ে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওই দুইটা বই লিস্ট করে তাহলে পাঠিয়ে দিলে আপনি তাহলে দিয়ে দিন, আমি যে ঠিকানাটা দিব আর কি। আচ্ছা ইনশাআল্লাহ। থ্যাংক ইউ স্যার। আচ্ছা ঠিক আছে। আর মোটামুটি তো সবার প্রশ্নই নিলাম। সবাই ভালো থাকেন। আজকে অনেক রাত হয়ে গেছে। আগামী ক্লাসে আবার আরেকটা বিষয় নিয়ে আলোচনা হবে। আমাদের এই রমজান মাসে কম্বাইন্ড ক্লাসে আমরা করব যে বিষয়গুলো আপনাদের জানা অপরিহার্য কিন্তু জানা হয় নাই, ঠিক আছে? সেরকম কয়েকটা টপিকের উপরে আমাদের ক্লাস হবে। তারপরে আমরা সাবজেক্ট ওয়াইজ একদম ভিন্ন ভিন্ন ভাবে আমরা আগামী রমজানের পরের থেকে মানে ঈদের পরের থেকে আমরা একদম কন্টিনিউ ক্লাস করব, ঠিক আছে? আপনাদের সেই ক্লাসগুলাতে আপনাদের আমরা দেখতে চাই ইনশাল্লাহ। আশা করি আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করলে একটা ভালো কিছু আমরা করবো। আর একটু একটা মেসেজ দিয়ে রাখি, সেটা হচ্ছে যে আপনাদের যে রেজিস্ট্রেশন আমরা করতে বলছি অনেকগুলা কারণে, তাদের একটা কারণ হচ্ছে আমরা কলেজ ভিত্তিক টিম লিডার তৈরি করব। কারণ কারা ক্লাস করতেছে কারা করতেছে না, কারা পিছায় যাচ্ছে, সেই বিষয়গুলো আমাদের এখানে একার পক্ষে মনিটরিং করা সম্ভব না, ঠিক আছে? এই জন্য আমরা কলেজ ভিত্তিক টিম লিডার তৈরি করব আপনাদের সাথে পরামর্শ করে। আপনারা যদি রেজিস্ট্রেশন না করেন তাহলে আমরা সুন্দরভাবে একটা সুশৃঙ্খল ভাবে এই কাজটা করতে পারবো না। এই জন্য আপনারা খুব দ্রুত যারা রেজিস্ট্রেশন করেন নাই তারা করে ফেলবেন। প্রত্যেকটা গ্রুপেই লিংক দেওয়া আছে এবং আপনারা সেই লিংকে যে রেজিস্ট্রেশন করে ফেলবেন, ঠিক আছে? তাহলে ভালো থাকেন। না হাজিরা হবে না, কারণ হাজিরা করতে গেলে আপনাদের ইমেল অ্যাড্রেস দিয়ে ঢুকতে হবে এই লিংকে, ঠিক আছে? তো সবাই ভালো থাকেন, আগামী ক্লাসে দেখা হবে। শুভরাত্রি জানাচ্ছি সবাইকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আর এই ভিডিওটা গ্রুপে দিয়ে দেওয়া হবে, সবাই আবার দেখবেন এবং ভাববেন যে আমার সামনে কি কাজ। আল্লাহ হাফেজ। তাহলে সবাইকে ভালো থাকেন, শুভরাত্রি। আল্লাহ হাফেজ স্যার, আসসালামু আলাইকুম। আগামী ক্লাসের তারিখ আমরা গ্রুপে জানাই দেবো। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমার ছোট্ট একটা কোশ্চেন ছিল স্যার। জি বলেন দ্রুত। স্যার আমার নাম মোহাম্মদ হিরাবুল ইসলাম। আমি স্যার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, এই বছর প্রথম ভর্তি হয়েছি। তো স্যার আমি একটা জব করি, একটা মাল্টিন্যাশনাল একটা কোম্পানিতে জব করি। আমার জন্য স্যার আসলে ক্লাস করাটা খুব টাফ। একরকম বলাই যায় যে আমার ক্লাস করাটা খুব জটিল আমার জন্য। এই মতো অবস্থায় স্যার আমাকে একটা অ্যাডভাইস করলে ভালো হয় যে স্যার আমি কিভাবে হয়তো বা আগাইতে পারি। বাট আমার খুব ইচ্ছা ইনশাল্লাহ এই হোমিওপ্যাথিক আসলে আমার খুব পছন্দের একটা জিনিস এটা। আমরা যে স্যার বইগুলা সাজেস্ট করছি সেই বইগুলা মনোযোগ দিয়ে পড়েন সিলেবাস অনুযায়ী। আর আপনাদের কলেজে ক্লাস করতে অসুবিধা হয় সেসব কারণেও আমরা একটা রাত্রে ক্লাসের ব্যবস্থা করছি। তারপরে যদি না করতে পারেন তাহলে তো আর ভাই কিছু করার নেই, ঠিক আছে? কারণ অর্জন তো ইনশাল্লাহ চেষ্টা জ্ঞান করতেছি। অর্জন তো আপনাকেই করতে হবে, আমরা তো আর অন্যভাবে করায় দিতে পারবো না। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। জি থ্যাংক ইউ। সবাই ভালো থাকেন। আগামী আসসালামু ক্লাসে দেখা হবে। আমরা আগামী ক্লাসের শিডিউলটা জানাই দেব গ্রুপে। আপনারা গ্রুপে অ্যাক্টিভ থাকবেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। সবাইকে শুভরাত্রি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।